এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা অবাক হবেন, এগুলো টেকনিক্যাল ম্যানেজমেন্টের টপ লেয়ার ও নন টেকনিক্যাল পিপল বসানো আছে। সুপার মার্কেটে শপে কোনো পলিব্যাগ থাকবে না, সেখানে শুধুমাত্র সোনালী ব্যাগ থাকবে। এটা আমি ইউজ কেস ডিফাইন করে দিলাম। ময়লার ব্যাগে কাগজ নেক, প্লাস্টিক নেক, যদি আপনি এই সোনালী ব্যাগে না রাখেন আমি ময়লা পিক করবো না। একটা মিটিং এ কোনো এজেন্ডা ছিল না। আরেকটা মিটিং এ যে নদী বিশেষজ্ঞ গিয়েছে উনি রবীন্দ্রনাথের বই গিফট করে এসেছে। প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ করবেন না। কথা বলতে গেলে প্রথমে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম আওয়ামী লীগ সরকার রেখে গেছে, এটা আমাদের খুবই উদ্বেগের জায়গা। এই কারিকুলামকে দ্রুত জরুরি ভিত্তিতে আগের অবস্থানে ফেরত নিতে হবে। এবং তারপরে আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন ধরুন শিক্ষা ব্যবস্থার একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের দরকার আছে। যে এই যে একটা বই ভিত্তিক যে লেখাপড়া, সেই লেখাপড়াটা এডুকেশন স্কিলের অনেকগুলো সাইট, যেমন ধরেন লিখন, পঠন, বলন, হ্যাঁ, বা প্রেজেন্টেশন। আপনারা আইএলটিএস যখন দেন তখন আপনাদেরকে অনেকগুলো স্কিল যাচাইয়ের মধ্য দিয়ে নেওয়া হয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতিটা এই স্কিল যাচাইগুলো করা হয় না। শুধুমাত্র মুখস্থ বিদ্যা এবং তার লেখার সক্ষমতা, এই দুটা জিনিস যাচাই করা হয়, বাকি যে এডুকেশন ডেভেলপমেন্টের বাকি জিনিসগুলো ডেভেলপ করা হয় না। তো সেজন্য আমরা বলতে চাই যে শিক্ষার প্রতিটা বিষয় সেটা মডিউলার হবে, একই বইতে পড়া থাকবে এবং সেটা একই বইতে প্রশ্ন এবং উত্তর থাকবে, তারা শিক্ষার্থীরা প্রশ্নের মাধ্যমে শিখবে। এবং এই জিনিসটাকে এটা মধ্যমেয়াদে আমরা বলছি যে কারিকুলামটা মডিউলার করে ফেলতে হবে, এবং তারা পরীক্ষার বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিটা চেঞ্জ করে ফেলতে হবে, যাতে তারা একই মডিউল ভিত্তিক আবার পরীক্ষা দেয়। প্রতিটা মডিউল শেষ হবে তারা পরীক্ষা দিবে, প্রতিটা মডিউল শেষ হবে পরীক্ষা দিবে, প্রতিটা মডিউল শেষ হবে পরীক্ষা দিবে। এখানে ক্লাসরুমে সফটওয়্যার ম্যানেজমেন্ট থাকবে, যাতে শিক্ষকের একাডেমিক মানে ক্লাসে যে সময়টা শিক্ষা দেন তার বাইরে যে তার অ্যাডহক কর্মকাণ্ডগুলো থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকাণ্ডগুলো, খাতা দেখা, এটা করা সেটা করা, এখান থেকে তাকে রিলিফ দেওয়া হবে, যাতে করে শিক্ষক পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে ক্লাসে হাজির হতে পারেন এবং একই সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আর কি ছাত্রের সাথে। এখন আজকে সরকার এমন একটা ব্যবস্থা করেছে, যে ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে প্রায় 70 থেকে 80% সময় ব্যয় করে ফেলে, ফলে তার ক্লাসে মানে পঠন এবং শিক্ষাদানের সময়টা থাকে না। হ্যাঁ, এবং দেখবেন আমি কিছুদিন আগে শিক্ষা নিয়ে একটা লেখা লিখেছি প্রথম আলোতে, সেখানে দেখা গেছে যে প্রায় 93,000 শিক্ষকের পদ শূন্য। এখন একটা দেশে যেখানে বেকারত্বের তীব্র সমস্যা, সেখানে কেন এই ঘটনাটা ঘটলো? হ্যাঁ, সচিবালয়ে আমি দেখেছি যে প্রায় 200-র মতো সচিব আছে, তাদের চেয়ার দেওয়ার জায়গা নেই, এত উন্নত, এত পদোন্নতি, কিন্তু দেখেন নিচের দিকে শিক্ষকদের ট্রান্সফার, বদলি, পদোন্নতির পাহাড়ের স্তূপ কমে গেছে। তো এখন প্রাতিষ্ঠানিক সংস্কারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্ত শাসন দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যাতে তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। সোসাইটির যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে, কিংবা ওপিনিয়ন লিডার আছে, কিংবা আমাদের বুদ্ধিজীবী বা নাগরিক সমাজ আছে, কিংবা সাংবাদিক আছে, বা বিভিন্ন পেশাজীবী আছে, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলো নিজেরা ইনপুট নেবে। সেই ইনপুট গুলো ইভালুয়েশন টিম কিংবা রিফর্ম টিম যাচাই করে তাদেরকে প্রায়োরিটি অর্ডার দিবে, এবং শিক্ষা মন্ত্রণালয় তার পলিটিক্যাল যে ম্যানেজমেন্ট আছে, যে মন্ত্রী আছে বা শিক্ষা উপদেষ্টা আছে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা পর্যায়ে পৌঁছবে। ঠিক আছে, এখানে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির কথা বলা হয়েছে। আমার একটা পার্সোনাল ফিলোসফি হলো এরকম, ছাত্ররা সবসময় রাজনীতি করবে, কিন্তু তারা শিক্ষাঙ্গনে রাজনীতি করবে না। তারা দলীয় পার্টি অফিসে তাদের রাজনীতি করার জন্য স্পেস থাকবে, সেখানে পলিসি ফোরাম থাকবে, সেখানে স্টাডি ফোরাম থাকবে, তারা সেখানে গিয়ে রাজনীতি করবে। আমি চাই না ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করবে। ঠিক আছে, তো এটার সাথে আপনাদের পরিস্থিতি ভিন্ন হতে পারে, কারণ যেহেতু ছাত্র রাজনীতি একটা দুর্বৃত্তায়ন পরিস্থিতি চলে গেছে, সেজন্য সেটাকে এখন সেপারেশন করার দরকার পড়েছে। যদি আবার একটা নিয়মতান্ত্রিক পর্যায়ে যায়, ভবিষ্যতে সেটা দেখা যাবে। তারপরে প্রতিষ্ঠান সংস্কারের বিষয় হলো সবচেয়ে আগে আসবে মাজহার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথক করানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো সবাই এই প্রতিশ্রুতি দিয়েছে এবং সবাই এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ঠিক আছে, সুতরাং এখনই আমাদের দাবি তুলতে হবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে শতভাগ স্বাধীন করতে হবে। বাংলাদেশের উচ্চ আদালতকে প্রতিটা জেলায় নিয়ে যেতে হবে, যাতে করে সারা দেশের মানুষ উচ্চ আদালতের সেবার জন্য ঢাকায় আসতে না হয়। অর্থাৎ আদালতের বিকেন্দ্রীকরণ করতে হবে, আদালতের সাংগঠনিক স্বাধীনতা থাকতে হবে, এবং আদালতের নিয়োগ ব্যবস্থা এবং তার বাজেটের উপর তার নিয়ন্ত্রণ থাকতে হবে। তবেই আমরা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। একটা সমাজ, যে সমাজে আজকে দ্রুত বিচারের কথা বলা হচ্ছে, দ্রুত বিচার দরকার, কিন্তু দ্রুত বিচার তো সুবিচার না। ঠিক আছে, দ্রুত বিচার মানে ন্যায় বিচার না। ঠিক আছে, এখন
এখন দেখেন আমরা যদি দ্রুত বিচার না করে, একদিকে এই ঝুঁকি আছে যে এই যে যারা আমাদের দেশে স্বৈরশাসন কায়েম করেছে, যারা গুম খুন বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা নির্বাচনী প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছে, আমরা তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করব? আমাদেরকে এই পাজলটা সলভ করতে হবে যে একদিকে মানসম্পন্ন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আরেকদিকে বিচার ব্যবস্থা স্বাধীনতা, তার জনবল কাঠামো, তার যে বাজেট কাঠামো, সেগুলো ঠিক করতে হবে। এখন এই কাজগুলো আমাদেরকে প্যারালালি করতে হবে, এগুলো মিউচুয়াল এক্সক্লুসিভ না, সবকিছু প্যারালালি করতে হবে। আপনার অনেক সমস্যা এবং এই প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে। তারপর ধরুন যে ধরুন সার কারখানার কথা বললাম, সার কারখানাগুলো বন্ধ, সেগুলোর ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। বিসিআইসি নামে এক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, সেখানে প্রতিষ্ঠানগুলো এরকম আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, বাপেক্স আছে, পেট্রো কর্পোরেশন আছে, হ্যাঁ, বিপিসি আছে। এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা অবাক হবেন, এগুলো টেকনিক্যাল ম্যানেজমেন্টের টপ লেয়ার ও নন টেকনিক্যাল পিপল বসানো আছে। ঠিক আছে, আমি একেবারে জেনে বলছি, হ্যাঁ, সার কারখানা টেকনিক্যাল ম্যানেজমেন্টের টপ লেয়ারে নন টেকনিক্যাল অ্যাডমিন কেয়ারের লোক বসানো আছে। এইসব জালিয়াতি বন্ধ করতে হবে। এইভাবে পলিটিক্যাল নিয়োগের মাধ্যমে আমাদের কারিগরি প্রতিষ্ঠানগুলোর একেবারে সক্ষমতা শেষ করে দেওয়া হয়েছে। বিআইডিএস দেখেন, বিআইডিএস কে সক্ষম করতে হবে, ঠিক আছে, পরিসংখ্যান ব্যুরোকে সক্ষম করতে হবে। প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি অবক্ষিত হয়েছে গত সরকারের আমলে। হ্যাঁ, বিএনপি সরকারের আমলে ওরিয়ন ব্যাংকের কেলেঙ্কারি আপনারা জানেন যে 500 কোটি টাকার একটা দুর্নীতি ছিল এবং সেটাকে জালিয়াতি করে তারা রাজনৈতিকভাবে 100 কোটি টাকা দিয়ে দেখিয়েছে। তো খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন উনি মনে করছেন এই বিষয়টা যে ম্যানেজ করা হলো, আমাকে তো জানানো হলো না। হ্যাঁ, এই ধরনের একটা সারপ্রাইজ উনি এক্সপ্রেশন করেছেন, ওনার ধারণা ছিল। তো তখন ওই ওরিয়ন ব্যাংকের কেলেঙ্কারির কারণে যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদকে টেক ওভার করা ফেলা হয়েছে, অর্থাৎ মালিকদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সালেউদ্দিন সাহেব এটাকে টেক ওভার করেছে। টেক ওভার করার কারণে ওই পরিচালকরা যখন সবাই এক্সপার্ট হয়ে গেল, তখন রাজনৈতিক নেতৃত্ব মনে করেছে যে আমাদেরকে না জানিয়ে কিভাবে কাজটা হলো, আমাদেরকে না জানিয়ে মনে হয় সাইন দিয়ে গেছে। পরে সালাউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে বলছেন যে এইটা আমার এখতিয়ার আছে এটা করার, এবং আমি আমার এখতিয়ারের বসে করেছি। তখন তারা দাবি করেছিল যে ব্যাংকটা ফিরিয়ে দেন, বলছেন না, আমি 500 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ব্যাংক ফিরিয়ে দিব না। হ্যাঁ, তো তখন দেখা গেল যে তাদেরকে জানানো হয়েছিল 100 কোটি টাকা, কিন্তু আসলে 100 কোটি টাকার ভিতরে তারা 500 কোটি টাকা জালিয়াতি করেছে। এবং সেটা তখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাংক টেক ওভার করার, তার পরিচালক পরিষদকে বের করে দেওয়ার একটা সক্ষমতা ছিল। আমরা বাংলাদেশ ব্যাংকের এই বর্তমান অবস্থায় দেখেছি, ক্যামেল রেটিং নামে একটা রেটিং আছে যেখানে বাংলাদেশ ব্যাংকের স্বাস্থ্যগুলো করা হয়। সেখানে 10টা ব্যাংক সরকারি বেঞ্চমার্কে দেখা যাচ্ছে দুর্বল। আপনি যদি এখন করেন দেখা যাবে 27টা ব্যাংক দুর্বল। হ্যাঁ, তো এখন এই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই করতে পারেনি। হ্যাঁ, ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে সেভাবেই অর্থ মন্ত্রণালয় থেকে ডিকটেট করা হচ্ছে, প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডিকটেট করেছে, অর্থাৎ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক একেবারে ক্ষয়ে গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে? প্রথমত ওই প্রতিষ্ঠানের যে কাঠামোগত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, তাদেরকে বাজেটীয় স্বাধীনতা দিতে হবে, তাদেরকে নিজস্ব জনবল নিয়োগের স্বাধীনতা দিতে হবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড পলিসি, এবং এমন পলিসি লাগবে যেই পলিসিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। যেমন ধরেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, বাংলাদেশের ব্যবসায়ীরা এমপি নির্বাচন করে, এটা পৃথিবীর কোথাও কোনো দেশে হয় না। একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে পারবেন তখনই যখন সে তার ব্যবসা থেকে তার সম্পূর্ণ রূপে সে সেপারেট হবে, তার ব্যবসা বিক্রি করে দিতে হবে, তার কোম্পানির চাকরি ছাড়তে হবে। ঠিক আছে, তার অন্য কারণ হচ্ছে সরকারি জব, এটা হল 24/7 জব। এটা করার সাথে আপনার অন্য কোনো জায়গায় আপনি নিয়োগ থাকতে পারবেন না। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলো বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমরা সরাই দিতে পারি, তাহলে আমরা সম্পদ ব্যবস্থাপনার একটা উপরের স্টেজে উঠতে পারবো। তারপরে ধরুন কারিগরি খাতের মধ্যে ধরুন আছেন এই আইসিটির খাতের যে প্রকল্পগুলো আছে, অ্যাক্সেস টু A2I যে প্রকল্পগুলো আছে, বিটিআরসির যেই প্রতিষ্ঠানগুলো আছে, বা ধরুন আপনার BRTA এই প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকেও স্বাধীন করে দিতে হবে। এগুলো সেবা ভিত্তিক করতে হবে, এবং আমি মনে করি যে এগুলো এরকম হওয়া দরকার, মানুষ এই প্রতিষ্ঠানগুলোতে যাবে না। আপনি অনলাইনে আবেদন করবেন ড্রাইভিং লাইসেন্সের, ঠিক আছে, একটা কোম্পানিতে, একটা আউটসোর্স কোম্পানিতে আপনি ট্রেনিং দিবেন, পরীক্ষা দিবেন, থিওরি পাস করবেন, আরেকটাতে আপনি কি করবেন, আপনি প্র্যাকটিক্যাল পাস করবেন। যখন স্কোর গুলো অটোমেটিক আপনার সফটওয়্যারে চলে আসবে, আপনার ডিজিটাল আইডি
ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান আছে না সরকারের কাছে বিভিন্ন, সেখান থেকে অটোমেটিক তারা ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে আপনার বাসা চলে যাবে। আপনাকে যাতে কোনো অফিসে যেতে না হয়, সরকারি অফিসে যাওয়ার যে এই ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যে এই যে আজকে আসেন, কালকে আসেন, লাঞ্চ পরে আসেন, স্যার নাই, এটা হয়েছে সেটা হয়েছে, হ্যাঁ, এই পুরো সিস্টেমটাই বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? আপনি এনআইডির জন্য ভোটার কাউন্সিলে যাবেন কেন? যাবেন না। একটা বাচ্চা যখন জন্ম হয়েছে সে জন্ম নিবন্ধন করবে, জন্ম নিবন্ধনের সময় আপনি কেওয়াইসি ডেটাবেস নেবেন। তারপরে এই বাচ্চার যখন 18 বছর বয়স হবে সে একটা রেসিডেন্স কার্ড পাবে অটোমেটিক। বাচ্চা যখন 18 বছর পাবে সে তখন ভোটার কার্ড পাবে। হ্যাঁ, এই জিনিসগুলো অটোমেটিক হতে থাকবে। এইসব জিনিসের জন্য কোন প্রতিষ্ঠানে যাওয়া, সারা দেশে সব মানুষকে ঘাট ধরে একটা জায়গায় টেনে নেওয়া, এগুলো বন্ধ করতে হবে। পাসপোর্ট কি করবে? একটা নাগরিক জন্মগ্রহণ করলে তার একটা আইডেন্টি হিসাবে পাসপোর্ট লাগবে। আপনার কাছে ডেটা পেয়ে যাচ্ছে, আপনাকে কেন পাসপোর্টের জন্য আলাদা ভেরিফিকেশন করতে হবে? কেন পাসপোর্ট অফিসে যেতে হবে? আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে করলেন, আপনার কাছে ডেটা পেয়ে যাচ্ছে, ডেটাবেস থেকে পাসপোর্ট দিয়ে আপনি তার বাসায় পাসপোর্টটা ডেলিভারি করে ফেলেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, সে ব্যাংকের মাধ্যমে ফি দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ভর্তির জন্য দেখলাম যে হাজার হাজার ছেলে লাইনে দাঁড়িয়েছে। কেন? এই লাইনে দাঁড়ানোর তাৎপর্য কি? আপনার কাছে ডেটা বেজ আছে, বাচ্চা যখন ছাত্রছাত্রীরা যখন আবেদন করেছে তখন সবকিছু নিয়েছে, তার ন্যাশনাল এনআইডি আছে, এনআইডি বিপরীতে তার সব তথ্য আছে। হ্যাঁ, সেই ছেলেটা ব্যাংকে ডিজিটাল পেমেন্ট মাধ্যমে পে করে দিবে, তাকে কেন আপনি লাইনে ধরাচ্ছেন? এই যে সেবার যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো আমাদেরকে সম্পূর্ণভাবে স্ক্র্যাপ করে দিতে হবে এবং আমাদেরকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে ব্যক্তি কোনো সরকারি কর্মকর্তাকে ফেস করবে না। ঠিক আছে? ফেস করবে তখনই যদি কোনো সমস্যা, ডেটাবেস ভুল থাকে, এটা থাকে, ওটা থাকে। হ্যাঁ, আমি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নিব না, আমি আগারগাঁও গিয়ে এনআইডি নিব না, তারা এটা আমার বাসায় ডেলিভারি দিবে। অর্থাৎ ব্রিং দি গভর্নমেন্ট টু ইউর হোম, নট পুশ দি গাই টু গো টু দি গভর্নমেন্ট। এই যে আপনি যখন নাগরিককে সরকারের কাছে যাওয়ার জন্য বাধ্য করেন, তখন এই দুর্নীতির বিষয়গুলো আসে। ধরুন একটা গাড়ি রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করেছে, তাহলে আপনি ক্যামেরা দিয়ে আপনি বসাচ্ছেন না, আরএফআইডি বলছেন না, 2 ঘন্টার মধ্যে ধরতে পারবেন, সেটা দিয়ে আপনি স্ক্যান করেন। হ্যাঁ, তারপর আপনি কি করেন, আরেকটা সংস্থার কাছে এটা পাঠান, সেই সংস্থা কি করবে, আপনার অ্যাড্রেসটা নিয়ে আপনার বাসায় জরিমানা পাঠিয়ে দিবে। এবং একই সাথে আরেকটা সংস্থা এনবিআর এর সাথে আপনার এই বাসার অ্যাড্রেসটা ম্যাপিং থাকবে, এনআইডির সাথে ম্যাপিং থাকবে, আপনি জানেন তার ব্যাংকিং অ্যাড্রেস কোথায়, তার ব্যাংকে একটা টিকিট পাঠিয়ে দিবেন। সে যদি জরিমানা না দেয় একটা নির্দিষ্ট সময় পরে জরিমানার অঙ্ক বাড়বে, 2-3 স্টেজে বাড়বে, একটা সময় সে ব্যাংকের আইডিটা ক্লোজ হয়ে যাবে। আপনি যখন জানেন যে আপনি এই জরিমানাটা না দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হল্ট হয়ে যাবে, আপনি যদি জানেন আপনার বিদ্যুতের বিল না দিলে ব্যাংক অ্যাকাউন্ট হল্ট হয়ে যাবে, আপনি সিটিজেন সার্ভিস পাবেন না, হ্যাঁ, আপনি অবশ্যই এগুলো দিবেন। বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণের রিটার্ন রেট কত জানেন? 97%। কেউ কেউ বলে 99%। তো গ্রামের রিক্সাওয়ালা, কৃষি শ্রমজীবী মানুষ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে বসবাস করে, তারা যদি ঋণ ফেরত দেয়, আপনার বৃহৎ শিল্প ব্যবসায়ীরা কিভাবে ঋণ ফেরতের বাইরে থাকে, তারা কিভাবে মারতে পারে? এখানে আপনাকে ক্রেডিট রেটিং সিস্টেমটা এমন ভাবে করতে হবে যে ব্যক্তি ভালো ব্যবসায়ী, সে ব্যাংক থেকে ঋণ নিবে, সরকারের ট্যাক্স দিবে, ঋণ ফেরত দেবে, আপনি তাকে কম সুদে টাকা দিবেন। আর যে খারাপ ব্যবসায়ী, যে ঋণ ঠিক মতো দেয় না, যার ভ্যাট ফাঁকি আছে, যার ট্যাক্স ফাঁকি আছে, যার ফায়ার লাইসেন্স নাই, তার জন্য ঋণের মান বেরিয়ে যাবে। এটা একটা আন্তর্জাতিক সিস্টেম আছে, ক্রেডিট রেটিং সিস্টেম। বাংলাদেশ ক্রেডিট রেটিং ইনফরমেশন একটা সংস্থা আছে, সেখানে টাকা দিলে ক্রেডিট রেটিং ভালো পাওয়া যায়। তো এই যে সমস্যাগুলো আপনারা সম্পূর্ণভাবে স্ক্র্যাপ করতে হবে। যদি গণ আন্দোলনের সুফল পেতে চান, আমাদেরকে যদি গণ আন্দোলনের সুফল পেতে হয়, তাহলে এই পলিসিগত সংস্কার আনতে হবে, তবেই সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন হবে। আর সম্পদ ব্যবস্থাপনা কেন উন্নয়ন হওয়া দরকার? নতুন সরকার এসেছে, মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে, মানুষ যাতে বুঝে আগের চেয়ে আমি পাসপোর্ট সেবাটা ভালো পাচ্ছি, আগের চেয়ে হসপিটালের সেবাটা আমি ভালো পাচ্ছি, আগের চেয়ে আমি শিক্ষা বোর্ড বলুন, এনআইডি বলুন, যে কোনো জায়গায় সেবা পাচ্ছি। তখন তার মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে যে আমরা একটা বিপ্লব করেছি, সেই বিপ্লব একটা সরকার আছে, যে সরকার আমাদেরকে নতুন একটা সম্পদ ব্যবস্থাপনা উপহার দিচ্ছে, আমাদেরকে সম্মান করছে। তখনই আমাদের উন্নয়নগুলো, আমি আগে বলেছি উন্নয়নের যে 3 উন্নয়নের যেতে ভৌত, দৃশ্যমান, অদৃশ্যমান, ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, সেগুলো বলেছি। আমি পলিসি ইন্টিগ্রেশন বলেছি, যে একটা বিভাগের সাথে অন্য বিভাগের যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলোর যে মিসম্যাচ, এগুলো করতে হবে। হ্যাঁ, তো আমরা এই পর্যায়ে বক্তব্যটা এখানে শেষ করি।
শেষ করে আমরা প্রশ্ন নেই। যেহেতু জুমার নামাজ আছে, আমার মনে হয় আমরা প্রশ্নগুলোর উত্তর দিলে সেটার মাধ্যমে ইন্টারেক্টিভ আলোচনা বেশি হবে এবং সেখানে আমরা একটু সময় ব্যয় করি। ধন্যবাদ। কেউ একজন ভলান্টিয়ার থাকলে একটু ভলান্টিয়ারি করতে পারে, আর ওই মাইক্রোফোনটা ওনাদের কাছে নিয়ে গেলে সবাই প্রশ্নটা সুন্দর করে শুনতে পারবে। হ্যাঁ, সবাইকে ই করা হবে। আমার নাম মোহাম্মদ মুশতাকুর রহমান। আমার কয়েকটি প্রশ্ন একসাথে করে বলি। সেটা হলো আমাদের সম্প্রতি যে বন্যা পরিবেশ চলতেছে ভারতের সাথে এই পানি চুক্তির বিষয়টা কতটুকু ছিল এবং সেটার অগ্রগতি যতটুকু জানি যে 26 সাল পর্যন্ত মেয়াদ থাকার কথা এবং 35,000 কিউসেক পানি দেওয়ার কথা, কিন্তু তারা কখনো দেখা গেছে আমরা যখন শুকনায় থাকি তখন আমাদেরকে শুকায় মারে, আবার যখন আমাদের পানি থাকে তখন তারা উল্টো আমাদেরকে পানি দিতে ডুবাই মারে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের বর্তমান যে পরিষদ যারা আছে তারা কোনো তাদের উপর কোনো পদক্ষেপ আছে কিনা ব্যাপারে, এটা একটা। দ্বিতীয় হলো আমরা জানি যে এই সরকারের আমলে আওয়ামী সরকারের আমলে বেশ কয়েকটি পাট শিল্প কলকারখানা যেটা এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত আমলে কিন্তু এগুলোর ব্যাপক একটা পরিচিতি এগুলোর ব্যাপক একটা আমদান ছিল এবং সরকার এটা বন্ধ করে এই যে পাটের ফলগুলো বন্ধ করে বলতেছে যে আপনারা পাটের দ্রব্যগুলো ব্যবহার করবেন, এই যে পলিগুলো। আচ্ছা, আপনার প্রশ্নটা পেয়েছি, ধন্যবাদ। আরেকটা বিভাগ হলো যে আইসিটির ব্যাপার, যেটা আপনি বলছিলেন যে ছাত্রদেরকে বা এই জেনারেশনদেরকে আইসিটি কম্পিউটার সায়েন্সের যে বিষয়গুলো ছিল এগুলোর ব্যাপারে যদি আপনি। ওকে, তাহলে তিনটা বিষয়। হ্যাঁ, একটু প্রশ্নটা ছোট করলে সবাই উত্তর দিতে পারবে। তো বন্যা এবং পানি ব্যবস্থাপনার প্রথমে যেটা উনি বলেছেন, সমাজে বলা হচ্ছে যে বাঁধের বিপরীতে একটা বাঁধ। তো এটা আসলে পলিটিক্যাল রিটোরিক হিসাবে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইটস ওকে, কিন্তু টেকনিক্যালি আসলে এটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আসলে বাংলাদেশ যেহেতু সমতল ভূমি, তো সেজন্য এখানে বাঁধের বিপরীতে বাঁধ দেওয়াটা বা রিজার্ভ তৈরি করাটা কাইন্ড অফ অসম্ভব। হ্যাঁ, তো সেজন্য আমরা যেটা বলি যে আপনি বরং আমাদের যৌথ নদী কমিশনের মিটিং গত 10 বছরে হয়নি। আওয়ামী লীগের 13 বছরে মাত্র 2টা মিটিং হয়েছে। হ্যাঁ, একটা মিটিং এ কোনো এজেন্ডা ছিল না, আর একটা মিটিং এ যে নদী বিশেষজ্ঞ গিয়েছে উনি রবীন্দ্রনাথের বই গিফট করে এসেছে। দিস ইজ ট্রু। সেখানে আপনারা যারা সাউথ এশিয়ান ডেস্কে, পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ এশিয়ান ডেস্কে যারা কাজ করেছেন তারা আমাকে সরাসরি বলছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, কোনো এজেন্ডাই নয়, কোন ভারতের কাছে কোনো দাবি দাবা উপস্থাপন করা হয়নি। একবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিয়েছে, হ্যাঁ, 4-5 বছর আগে। তারপরে গঙ্গার পানি প্রবাহ কিছুটা বেড়েছে। এখন আমাদের সামনে গঙ্গা পানি চুক্তি 2026 সালে এক্সপায়ার করবে। এখন সেটা নেগোসিয়েশনের বিষয় আছে। 3টা বিষয় আছে, আপনি কি এক্সিস্টিং চুক্তি নবায়ন করবেন যেভাবে আছে সেভাবে, নাকি আপনি গ্যারান্টি ক্লজ সহ চুক্তি দাবি করবেন। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে যে চুক্তি অসম্পাদিত থাকবে। ঠিক আছে, 3টা স্ট্যাটাস। এখন এক্সিস্টিং চুক্তি নবায়ন করলে আপনার ওই যে গ্যারান্টি ক্লজ থাকবে না, পানি আসতেও পারে, নাও আসতে পারে। আর যদি আপনি গ্যারান্টি ক্লজ যদি দেন তাহলে ভারত সেটা দিতে চাইবে না। আর যদি চুক্তিহীন থাকে তাহলে তিস্তার মতো বিপর্যয়ের একটা সম্ভাবনা আছে যে কোনো পানি আসবে। ঠিক আছে? সো এটা নিয়ে সামাজিক আন্দোলন থাকা যায়, একেবারে রাস্তার আন্দোলন থেকে বুদ্ধিভিত্তিক আন্দোলন, সব ধরনের আন্দোলন থাকা যায়। মাওলানা ভাসানী একটা মডেল তৈরি করে দিয়েছে, এটাকে ট্র্যাক বি বলে। অর্থাৎ যে কথাটা আপনি সরাসরি আপনার শক্তিমান কাউন্টার পার্টকে বলতে পারছেন না, সেটা আপনি মিডিয়াকে দিয়ে ভারতের উপর চালতেন। তারপর কি করে আপনি রাস্তার আন্দোলন করেন। তারপরে যে জিয়াউর রহমান একটা মডেল আছে, এটাকে নিয়ে জাতিসংঘে নিয়ে যায়। ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে জিআরসি কে অ্যাক্টিভ করতে হবে, 2 নম্বরে আমাদেরকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে জানাতে হবে, 3 নম্বরে আমাদেরকে ট্র্যাক বি তে মিডিয়া এবং ট্র্যাক সি তে রাস্তার আন্দোলন তৈরি করতে হবে, সামাজিক আন্দোলন, এবং 4র্থ স্টেজে আন্তর্জাতিক যে প্রোটোকল গুলো আছে সেই প্রোটোকল গুলো হেল্প নিতে হবে। এই সবগুলো স্টেজ যদি আপনি শেষ করেন, তারপরে আপনি বাকিটা বাঁধের বিপরীতে বাঁধ বা অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু আমরা তো প্রথম স্টেজগুলো করিনি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর দ্বিতীয় বিষয়টা হলো বন্যা এবং পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের এখন স্যাটেলাইট ইমেজ প্রসেসিং জিআইএস প্রসেসিং খুবই দরকার। সেটা হচ্ছে যে আপনার বন্যার আগে কি পরিমাণ জলপথ থাকে এবং বন্যার পরে কি পরিমাণ জলপথ থাকে। আপনি যদি প্রি এবং পোস্ট স্যাটেলাইট ইমেজ প্রসেস করে ইমেজিং করেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার নতুন কতটুকু পানি, কতটুকু এলাকা জলবদ্ধ হলো, এবং সেই প্রসেসিং এর সাপেক্ষে আপনি ওয়াটারটা, মানে সল্টি স্যালাইন ওয়াটারটা রিলিজ করতে পারবেন। হ্যাঁ, তো আসলে সম্পদ ব্যবস্থাপনাকে আমাদেরকে এগুলো একেবারে খুবই
এলিমেন্টারি, সারা ওয়ার্ল্ডে এটা হয়। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে ধরুন আমি জানি যে ভারতের বাঁধে কি পরিমাণ পানি এখন আছে, কি পরিমাণ জলাধার আছে, বৃষ্টির ফোরকাস্ট থেকে আমি প্রায় নিখুঁত ভাবে জানি কি পরিমাণ পানি আসবে। তাহলে আপনি কি পরিমাণ পানি নতুন আসবে তার সাপেক্ষে আপনার বিদ্যমান পানিটাকে রিলিজ করে দেন। এখন রিলিজ করার ক্ষেত্রে বাংলাদেশের নদী যেহেতু সিল্টেড আপ হয়ে গেছে, তাহলে আপনি হাইড্রোলজিক্যাল মডেল দিয়ে দেখেন যে এই নদীটা কি পরিমাণ পানি রিলিজ করতে পারে। তো তার রিলিজের সক্ষমতা অনুসারে আপনি ঠিক করেন 7 দিন আগে কয়টা গেট খুলবেন, 5 দিন আগে কয়টা খুলবেন, 3 দিন আগে কয়টা খুলবেন। আপনি স্লোলি ওয়াটারটা রিলিজ করে ফেলেন। আপনি কি করছেন, এগুলো না করে হঠাৎ করে গেট খুলে দিচ্ছেন, বাংলাদেশে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যাচ্ছে। আসলে তো এটা ফ্ল্যাশ ফ্লাড না, বাংলাদেশের মানুষ পানির সাথে বেড়ে ওঠে, পানির সাথে তাদের জীবনের অভ্যস্ত। পানি বাড়ার সাথে সাথে আমাদের ধানের জাতগুলো এরকম ধীরে ধীরে বাড়ে, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আপনি কি করতে হবে, আপনি ভারতকে কূটনৈতিক ভাবে চ্যালেঞ্জ জানান যে আমাদের একটা প্রযুক্তি ভিত্তিক বন্যা ব্যবস্থাপনা দরকার। যদি তোমরা এটা না করো তাহলে আমাদেরকে বন্যার যে ক্ষতি হচ্ছে 86,000 কোটি টাকা, বা আজকে কুমিল্লা, নোয়াখালী কিংবা ফেনীতে প্রায় $10 বিলিয়ন বেশি ক্ষতি হবে। হ্যাঁ, ভারতকে কম্পেনসেশন চান, জাতিসংঘকে ইনভলভ করে, আন্তর্জাতিক প্রোটোকল গুলো ব্যবহার করে। ঠিক আছে, এরকম বুদ্ধিভিত্তিক লড়াইয়ে এগিয়ে যেতে হবে। বাঁধের বিরুদ্ধে বাদ, এগুলো হলো পলিটিক্যাল রেটরিক। হ্যাঁ, আমরা একাডেমিক দিক থেকে বা 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 বুদ্ধিভিত্তিক দিক থেকে এগুলোকে এন্ডোর্স করতে পারি না। আচ্ছা, পাট শিল্পের যে কথাটা বলছেন, যে পাট শিল্প, আপনারা জানেন যে পাট শিল্প, বাংলাদেশের পাট শিল্প একেবারে বেসিক তন্তু সুতা তৈরি করে, এবং এই মেশিন গুলো অত্যন্ত পুরনো। হ্যাঁ, এখন সরকারের জন্য এটা বার্ডেন হয়ে গেছে। কিন্তু আবার এখানে বিষয় আছে যে পাট ভিত্তিক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিছু প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। ক্লাসিক্যাল হোমটেক্স, বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি ইউরোপে পাট ভিত্তিক আপনার সাস্টেইনেবল প্রোডাক্ট বিক্রি করে। তো এখন সরকারি পাটকলগুলোকে যদি আমরা সেখানে কনভার্ট করতে পারি, এবং যেখানে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমার নিজের বন্ধু আছে, ছোটবেলার বন্ধু আছে, সে 4 বার সিআইপি হয়েছে। হ্যাঁ, ক্লাসিক্যাল হোমটেক্স এর মালিক, তার দুটো ফ্যাক্টরি আছে, এবং এক একটা ফ্যাক্টরিতে প্রায় 3,500 করে এমপ্লয়ি আছে। তো তারা কি করে, তারা পাট থেকে ফাইবার বানায়, তারপরে হোগলা পাতা থেকে ফাইবার বানায়, আনারস থেকে ফাইবার বানায়, কলা গাছ থেকে ফাইবার বানায়। হ্যাঁ, নতুন ফাইবার, নিউ ফাইবার। এগুলো বানিয়ে কি করে, তারা আপনার যে বাসার যে জিনিসপত্র লাগে, সাজানোর, ঘর সাজানোর জিনিসপত্র সবকিছু তারা তৈরি করে। এখন আমাদের পাটকে, সরকারি কলকারখানাগুলোকে যদি আমরা একটু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে সেই লেভেলে নিতে পারি, তাহলে ডেফিনেটলি একদিকে তারা কর্মসংস্থান তৈরি করবে, আরেকদিকে যে আমাদের কৃষকদের, আমাদের বর্ষাকালে যে জিনিসটা কৃষি জমির সাইকেল রক্ষার জন্য পাট দরকার, এই জিনিসটা আবার ফিরবে। আপনার তৃতীয় প্রশ্নটা কি ছিল? সরি। আচ্ছা, আইসিটি ডিপার্টমেন্টে আমার প্রায় সময় অনেক বইতেই এগুলো নিয়ে আছে যে আইসিটি লিটারেসির জন্য সরকার তো অনেক কিছু করেছে, বাস্তবে খুব কম হয়েছে। আমি গ্রামে 2টো স্কুল ভিজিট করেছি, এবং আমি টিচারকে জিজ্ঞেস করেছি, একটা টিচারে আইসিটি পড়ানোর কোনো শিক্ষক আমি পাইনি, আর একটা স্কুলে পড়ানোর মতো শিক্ষক পেয়েছি। হ্যাঁ, কিন্তু ওই ল্যাবগুলো সপ্তাহে 2 দিন খোলে, বুঝছেন? তো আমাদের দরকার হচ্ছে যে একটা ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ুক, আর ইউনিভার্সিটিতে পড়ুক, কিংবা মাদ্রাসায় পড়ুক, বা কারিগরি শিক্ষায় যেখানে পড়ুক, তার কম্পিউটার লিটারেসি তৈরি হবে, যাতে একটা অফিসে যাওয়ার জন্য তার যে কাজটা, যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল বেসিক, এক্সেল অ্যাডভান্স, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বা পাওয়ার বিআই আর এখন খুব জনপ্রিয় হচ্ছে, কিংবা ধরেন এসকিউএল এর মতো বিষয়গুলো, এই বিষয়গুলো খুব বেশি কঠিন না। এগুলো একটু দেখিয়ে দিলেই, হ্যাঁ, 6 মাস 1 বছরের মধ্যে এই বিষয়ে লিটারেসি বা একটা দক্ষতা তৈরি করা যায়। হ্যাঁ, তো এখন আপনি মাদ্রাসায় বা স্কুলে যে সাবজেক্টই পড়েন না কেন, আমার মনে হয় এই বিষয়গুলো এডিশনাল কোর্স হিসাবে সব জায়গায় পেতে হবে, এবং তার জন্য আপনার এডিশনাল কিছু অবকাঠামো লাগবে। সরকার কম্পিউটার দিচ্ছে সারা দেশের স্কুলে, আসলে ওই কম্পিউটারে দেখা যাচ্ছে শুধু প্রিন্টারের কালি খরচ নিয়ে তারা এটাকে একটা খরচের খাত হিসাবে আবিষ্কার করেছে। একটা স্কুলে দেখা গেছে যে শুধু বছরে কালির খরচ ছিল 35 লাখ টাকা, নিউজে আসছে। হ্যাঁ, তো এগুলো না করে সত্যিকার ভাবে দক্ষতা তৈরির জন্য যদি আপনি পড়েন, তাহলে হবে কি, আপনি যেই বিষয়ে পড়েন, আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়েন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যদি এই রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সাথে যদি এই রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টের চাহিদা যদি বাজারে না থাকে, এবং আপনার যদি কোনো স্কিল তৈরি না হয়, তাহলে সেখানে সমস্যা। একই সাথে ধরেন যারা প্রবাসী শ্রমিক যাচ্ছে, সেখানে তাদেরকে যদি আমরা 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিতে পারি, তাহলে তারা আজকে যে রেমিটেন্সটা পাঠাচ্ছে তার অনেক বেশি রেমিটেন্স পাঠাবে, এবং রাষ্ট্র এটা থেকে অনেক বেশি উপকার পাবে। আর যদি আমাদের রিজার্ভটা বাড়ে, তাহলে কি হবে, তাহলে সরকারের দরকারের প্রকল্প নেওয়ার সক্ষমতা বাড়বে। ধন্যবাদ ভাইয়া। আমার প্রশ্ন অনেকের প্রশ্ন হবে সলিউশনের জায়গা, কারণ প্রবলেমটার ডিকনস্ট্রাকশন যদি আমরা করি, তাহলে সবচেয়ে ফান্ডামেন্টালি এটাকে
মনে হয় যে প্রবলেম অফ পিপল। আপনার কথা দিলে খুব এভিডেন্ট ছিল, বাংলাদেশ সবখানেই ভুল জায়গায় ভুল মানুষ বসে আছে, প্রেসের জায়গাটা এখানে না। এখন মনে করেন যে এইটার সমাধানটা হচ্ছে ইউটোপিয়ান জায়গা থেকে দেখে তো লাভ নেই। বাংলাদেশে আমি যেটা দেখি, যদি বাংলাদেশে ডেমোক্রেসি ফেরত যায়, বিএনপি বা লার্জেস্ট যে পলিটিক্যাল পার্টি যেটা কারণ তারা মনে করলো আমি প্রস্তাব দিলাম বয়স তার থেকে আমার মনে হয় ইজ আ পলিসি মাস্টার, তো ওনাকে গভর্নমেন্টের পলিসি জায়গায় দিলাম। কিন্তু এই পলিসি আলটিমেটলি যারা এই পলিসিটাকে আপনার অ্যাকসেপ্ট করুন তারা হচ্ছে যারা বাংলাদেশের একটা বিশাল মানুষের ম্যান্ডেট নিয়ে আসেন, এই মানুষের ম্যান্ডেট দিচ্ছে তারা তো বেনিফিটস বোঝেন না। বাংলাদেশের ভোটারদের মধ্যে 60-70% মানুষ তার বেনিফিটস বুঝবেন না। তো আমরা যদি শিক্ষা ব্যবস্থা ঠিক না করি, তারা এখন এদেরকে সংসদে পাঠাবে যারা ফয়জা আহমেদ তৈরির কথা বলতে ঠিক আছে, কিন্তু ওই জটিল কথাবার্তা বলেন। আমি আপনাকে খুব ছোট উদাহরণ দিই। আই ওয়াজ ওয়ার্কিং উইথ মিস্টার মোবারক, যিনি পার্ক এই কোভিডের সময় পার্ক থেকে চলে আসে ডিসপোজেবল প্লাস্টিকের কাজ। উনি বলেন যে আমাকে যে সংসদীয় কমিটির সাথে কোঅর্ডিনেট করতে বলা হয়েছে, সেই কোঅর্ডিনেট কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস্টিক কোম্পানির মালিক। উনি হয়তো দেখেন বলেন আপনার প্লাস্টিকের খবর কি, ইট নেভার গেটস টু দ্য ফোর। তো আমি যখন সলিউশনের কথা বলি, কনস্ট্রাক্ট করি সলিউশন, আমার বারবার মনে হয় যে যারা সলিউশনটা করবেন দে আর কামিং ফ্রম আ সোসাইটি, যে সোসাইটি যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে নাই। এই সলিউশনটা আসলে আমরা কিভাবে ক্রিয়েটিভিটি সলিউশন ক্রিয়েটিভিটিকে বসাই। আপনি যেটা বলেছেন যে কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট, এভরিথিং ডিসাইডেড বাই পিপল হু আর নট রাইট। এখানে আপনি সত্যি লকডাউন সলিউশন করতে। ওকে, ভেরি নাইস কোয়েশ্চেন। এখানে আপনি দুইটা ডোমেনের কথা বলেছেন, আমি আরেকটা ডোমেনের কথা বলবো। হ্যাঁ, আপনি বলেছেন একজন লোকের কাছে তার সলিউশন আছে, আর আরেকটা লোকের কাছে যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর, বাট তার কাছে কোনো সলিউশন নাই এবং তার এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে যে সলিউশনটা কিভাবে পলিসিগত পরিবর্তনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। আমার মনে হয় এই তৃতীয় জায়গাটা আমাদের সমস্যা আছে। আমাদের এই মানে প্রাগমেটিক সলিউশন কিভাবে আমরা সোসাইটিতে বা মার্কেটে নিয়ে যাব, সেই জ্ঞানের আমাদের অভাব আছে। একটা এক্সাম্পল দিই, ডক্টর মোবারক হোসেন সোনালিয়া ব্যাগ আবিষ্কার করেছেন। হ্যাঁ, তো এখন আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ হতো যে আমরা এটার সাথে রিয়েল কিছু শিল্পপতিকে, কিছু ম্যানুফ্যাকচার হাউসকে ট্যাগ করে দেওয়া, যেখানে কি হবে, দুইটা জিনিস করব। আমি বাধ্য করে দিব যে সুপার মার্কেটে শপে কোনো পলিব্যাগ থাকবে না, সেখানে শুধুমাত্র সোনালী ব্যাগ থাকবে। এটা আমি ইউজ কেস ডিফাইন করে দিলাম। ময়লার ব্যাগে কাগজ নেক, প্লাস্টিক নেক, যদি আপনি এই সোনালী ব্যাগে না রাখেন আমি ময়লা পিক করব না। মেডিসিন ব্যাগে যদি আপনি সোনালী ব্যাগ না ইউজ করেন, আমি হসপিটাল ক্লিনিক থেকে কোনো ধরনের মেডিসিনাল ওয়েস্ট আমি নিব না। কেমিক্যাল ওয়েস্টের ক্ষেত্রে হয়তো সোনালী ব্যাগ প্রযোজ্য না, কিংবা ফুড ওয়েস্টের ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, সেই ইউজগুলো, অর্থাৎ যে ইউজগুলোতে সম্ভব সেই ইউজ কেসগুলোতে আপনি প্রথমে পলিসি করলেন। তারপর কি করলেন, আপনি দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ট্যাগ করে দিলেন। কিভাবে ট্যাগ করলেন, যে আপনি প্রতিটা সোনালী ব্যাগ বিক্রি করবেন, ওই বিক্রির এগেনস্টে 9% ভ্যাট আসবে, সেই 9% ভ্যাটের মধ্যে 2% এডিশনাল ভ্যাট থাকবে, সেই ভ্যাটটা যাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, যেটা পাবেন ডক্টর মোবারক। ঠিক আছে, এটা যেহেতু করা হয় নাই, সেজন্য কি হবে, আপনারা স্যারকে দিলেন। এখন স্যার তো প্রোডাকশনে এক্সপার্ট না, স্যারের দরকার ছিল যে আপনি যে প্রোডাক্টটা করছেন সেই প্রোডাক্টটা তো আপনার কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে হবে না। হ্যাঁ, আপনি যখন ইউজ কেস নেবেন তখন দেখবেন যে হাজারো সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করবে কে, স্যারকে করতে হবে। তো তাহলে আপনি ইন্ডাস্ট্রি এবং নলেজের একটা সমন্বয় করছেন, সেখানে আপনি ইউজ কেস ডিফাইন করে দিচ্ছেন। এই কাজটা বাংলাদেশে হচ্ছে না, এবং আমি মনে করি এখানে নলেজ ঘাটতি আছে। এটা অধিকাংশ জায়গায় এই সমস্যাগুলো আছে। ধানের জাত আবিষ্কার করেছে আমাদের এক বিজ্ঞানী, 5 জাত, কই আসছে, সেটা কেউ কাজ করে না। একই সমস্যা সব জায়গায়, ইউজ কেস নাই, এবং পলিসিকে কিভাবে প্রাগমেটিক ওয়েতে, ভাইয়া ইউটিউবিয়ান শব্দটা বলেছে, আমার বইতে আমি এই ইউটিউবিয়ান জিনিসটা একেবারে পরিহার করি। আমি বলতে চাই আপনাকে দুইটা কাজ করতে হবে, স্থানীয় জ্ঞান, যেটা প্রাকৃতিক জ্ঞান। ধরেন আমরা সিটি কর্পোরেশনে সারাদিন গালাগালি করি, বাট এটাও বিশ্বাস করতে হবে এই যে এত ঘনবসতিপূর্ণ যে উন্নয়নের আমাদের যে আবাসন মডেল, দিস ইজ ইট হ্যাজ আ সাস্টেনেবল থিং।
যে এটা একদিকে সাস্টেনেবল আরেকদিকে আনসাস্টেনেবল। সেটা হলো কি, আনসাস্টেনেবল কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ সিটি কর্পোরেশনের উপর চাপ পড়ে, এই সেবা দেওয়া যায় না, সেই সেবা দেওয়া যায় না, এটা করা যায়। আবার অন্যভাবে চিন্তা করেন, আপনি একটা হাইলি কনসেন্ট্রেটেড জায়গায় অনেক বেশি মানুষ রাখছেন এবং এর মাধ্যমে আপনি কি করছেন, আপনি আমার ঢাকা শহরের সাবার্বে যে জলাশয় আছে সেই জলাশয়ের উপর চাপ কমাচ্ছেন, আমার কৃষিভূমির উপর চাপ কমাচ্ছেন, বনায়নের উপর চাপ কমাচ্ছেন না। সো আপনাকে এই দুইটা, এই যে প্রাকৃতিক জ্ঞানটা হয়ে গেছে সেটার যে পজিটিভ অংশ, সেই পজিটিভ অংশে আপনাকে আমলে নিতে হবে। সরকারের প্রতিটা ডিপার্টমেন্ট, আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট টু দেম, হ্যাঁ, তারা অনেক ভালো কাজ করে। সেই ভালো কাজের যে ইউজ কেসগুলো সেগুলো আপনি নেন, সেই জ্ঞানটা আপনি সংরক্ষণ করেন, সেই জ্ঞানের সাথে আপনি প্রযুক্তি মিশান, ঠিক আছে। আবার প্রযুক্তি মিশিয়ে আপনি দেখেন এখানে অপরাধ কিভাবে হয়, এই অপরাধের প্রবণতাটাকে টেকনোলজির মাধ্যমে অ্যাড্রেস করেন এবং এইসবের মাধ্যমে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছাড়ান, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান দিব। ছোট্ট কমপ্লিমেন্টারি কোশ্চেন করি। এক্স্যাক্টলি আই এগ্রি। সমস্যা হচ্ছে কি, আলটিমেটলি বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেম কনস্ট্রাকটিভ আমাদের কনস্টিটিউশনে না আনেন, যারা সত্যিকার অর্থে সংসদে ইস্যুটা পাস করবে তাদের মধ্যে যে মেরিট জিনিসটা নাই, দে আর ইলেক্টেড বাই আ পপুলিস্ট সিস্টেম। সেখানে আপনি আসলে কি চেঞ্জ রাখেন? কারণ সেখানে চেঞ্জ সম্ভব। আমি বলি, আপনি প্রথমত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর নিয়োগে আপনি মেরিটোক্রেসি রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সংসদীয় কমিটি আছে, সেখানে আপনি মেরিটোক্রেটিক পজিশন রাখবেন, ঠিক আছে। তো তাহলে এরা যাই করে না কেন, তা বর্তমান লেয়ারে আপনি সেখানে যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থাকে, দে ক্যান রিকল দিস। এখন কথা হচ্ছে যে সংসদীয় কমিটি করা হয়েছে, তাকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। হ্যাঁ, সংসদীয় কমিটি অনেক ভালো ভালো কথা আছে কিন্তু কেউ শুনে না, সুতরাং রিফর্মটা সেখান থেকে হতে হবে। তৃতীয় বিষয়, সংসদে যদি আমরা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ করি, উচ্চকক্ষে যদি আপনি মেরিটোক্রেটিক পজিশন দিয়ে ফিল করেন, তারা যে কোনো আইনকে খারিজ করে দিতে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং এই ধরনের রিফর্ম অবশ্যই দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো রিফর্মের প্রতিজ্ঞা রাখে নাই, সুতরাং এইটাই সময় আমাদেরকে রিফর্ম করতেই হবে। আগে রাষ্ট্র রিফর্ম করবে, তারপর আমরা সরকার রিফর্ম করব এবং প্রতিষ্ঠান রিফর্ম করব, এবং তারপরেই রাজনীতি ঠিক হবে। এই অর্ডারটা এরকম হতে হবে, উল্টা ভাবে কোনো অর্ডার ঠিক হবে। সুতরাং বিএনপি যদি আজকে বলে আমরা ক্ষমতায় এসে সংস্কার করবো, আমরা এটা বিশ্বাস করি না। জামাত যদি বলে, আমরা বিশ্বাস করি না। এরা নির্বাচনের আগে অনেক কথা বলে, কিন্তু আমরা তাদের কোনো প্রতিজ্ঞার কোনো বাস্তবায়ন দেখিনি। সুতরাং সেজন্য আমাদের দাবি হচ্ছে, তুমি কিভাবে কোন স্কুল অফ থটে রিফর্ম করো সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রিফর্ম, ন্যাশনাল রিফর্ম গুলো মাস্ট। এই ভাই মাইক্রোফোনটা অনেক আমাদের রাষ্ট্রীয় যে পাটকলগুলো ছিল 26টি পাটকল এবং 6টি সম্ভবত চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরে যে গভর্নমেন্টের যে পলিসিগুলো ছিল সেগুলো আসলে এটাকে বিরাষ্ট্রীয়করণ বা বিভিন্ন কোম্পানি, দেশি বা বিদেশি, তাদের হাতে ছেড়ে দেওয়া। এখন আসলে আমাদের কথা বলার সময় এসেছে যে এই পাটকলগুলো, তাদের যে কলোনি ছিল সেখানে কর্মচারীদের যত রকমের আবাসন সুবিধা ছিল, পরিবার নিয়ে থাকতে পারতো, সেটা কিন্তু এখন নাই। ফলে চিনিকল, পাটকল সহ রাষ্ট্রীয় যে কারখানাগুলো, সেগুলো নিয়ে আমাদের আরো কথা বলার সময় হয়েছে বলে মনে হয়। সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে আসলে এই কনসেপ্টটাকে বা এই দাবিগুলোকে সামনে আনবো, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে বেশ কয়েকটা চুক্তি, যেমন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, তারপরে ফুলবাড়ি, দিনাজপুরের ফুলবাড়িতে যে কয়লা খনি যে আন্দোলন হয়েছিল, পরে একটা চুক্তিও হয় যেটা এই শেখ হাসিনা গভর্নমেন্টকে স্বাক্ষর করেছিল চুক্তিতে, সেটার বাস্তবায়ন কিভাবে হবে সেটা একটা ব্যাপার। আর একটা আপনি কথা বলেছেন যে ছাত্র রাজনীতি নিয়ে একটা কথা বলেছেন। তো আমার কাছে মনে হয় যে আসলে রাজনীতি একটা জিনিস আর অপরাজনীতি আর একটা জিনিস। এই গভর্নমেন্টগুলোর সময় ক্যাম্পাসগুলোতে যা হয়েছে সেটা আসলে অপরাজনীতি। সত্যিকারের দেশপ্রেমের জন্য যে রাজনীতি, সেটাই আসলে হয়নি। তো আমি মনে করি ক্যাম্পাসগুলোতে সত্যিকারের রাজনীতি থাকা উচিত, যা দেশপ্রেমের জন্য হবে, অপরাজনীতি বন্ধ করা উচিত। ধন্যবাদ। রাজনীতির বিষয়টা আগে নেই, আসলে আমাদের কালেকটিভ এক্সপিরিয়েন্সে তো এই রাজনীতির কোনো উদাহরণ নাই, আছে অপরাজনীতির উদাহরণ। তো সেই জন্য আমি ইন্টারিম সলিউশন হিসেবে বলছি যে আপনি রাজনীতি ক্যাম্পাস থেকে ওয়াইপ আউট করে পার্টি অফিসে নিয়ে যান। আমি একটু বলি যে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে, ইডেন কলেজ বা বিভিন্ন জায়গায় কিন্তু এই কনসেপ্ট এখন গ্রো করছে যে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। কিন্তু কথাটা হলো, ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দেশের জন্য, মানুষের জন্য ভাবতে না। আমি তো বলছি ছাত্র রাজনীতি থাকবে, ছাত্ররা পার্টি অফিসে গিয়ে পলিসি প্র্যাকটিস করবে, সেখানে ছাত্রদের জন্য পলিসি ফোরাম থাকবে, সেখানে স্টাডি সার্কেল থাকবে, সেখানে পার্টি ছাত্রদের রাজনীতির জন্য ডেফিনেটলি ফান্ড বরাদ্দ করবে, এবং আমরা সেগুলো ভিজিবল দেখতে চাই। এবং আমি এটাও দেখতে চাই বিএনপি, আওয়ামী লীগ
কোনো আন্ডার টেবিলে কারো কাছ থেকে কোনো টাকা নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে ডোনাল্ড ট্রাম্প কিংবা ডেমোক্রেটরা টাকা কালেক্ট করে ওপেনলি কালেক্ট করবে, সেটা কিভাবে হবে? আজকে আকিজ কোম্পানি বলবে যে আমি পাট শিল্পের এই পলিসিটা সমর্থন করি, যেহেতু বিএনপি সরকার এটাকে সমর্থন করে, আমি তাকে এই সমর্থনটা, এই পলিসিটা বাস্তবায়নের জন্য আমি তাকে ডোনেট করছি। হোয়াট ইজ দ্য প্রবলেম? ক্যাম্পাসে তো অনেক অসঙ্গতি থাকে, সেগুলোর ভিতরে কথা বলবে বাইরে গিয়ে না ক্যাম্পাসের মধ্যে? না, ক্যাম্পাসের দাবি দেওয়ার জন্য ছাত্র রাজনীতি করার কোনো প্রয়োজন নাই, এটা আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, পাটকল নিয়ে বলি। সো পাটকলের আমি আগে একটু বলেছি, প্রথমে চিনি কলটা নিয়ে বলবো। বাংলাদেশে যে হোয়াইট সুগার, এটা তো চিনি না, এটা কেমিক্যাল, এটা পটাশিয়াম ক্লোরাইড অথবা কিছু কি কি জানি মিশানো হয়। প্রথমত হচ্ছে এই চিনিটা নিষিদ্ধ করতে হবে, ঠিক আছে, যে এই সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত চিনি নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আনন্যাচারাল যে চিনি, এই চিনির উপর শুল্কটা এমন পর্যায়ে নিতে হবে যাতে করে তার ইম্পোর্ট সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যায়। তারপর কি হবে? তখন আপনার লাল চিনির পক্ষে আপনি সচেতনতা তৈরি করেন। বাংলাদেশে পাটকল নিয়ে বা যত কথা বলা হয়, কিন্তু পাটকলের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কথা বলা হয় না। সেটা আমার একটা প্রবলেমের জায়গা। আপনি কি সমস্যা দেখেন, যে সেখানে কিছু সিন্ডিকেট থাকে। আপনি যখন পাট কৃষকের কাছ থেকে কিনেন, তখন আপনি কৃষককে বাধ্য করেন কম দামে বিক্রি করতে, কিন্তু পেপার ওয়ার্কে কিন্তু আপনি বেশি দাম দেখেন। এখানে একটা দুর্নীতি হচ্ছে। তারপর আপনার যে পাটের যে সুতা, শুধুমাত্র চটের বস্তার যে সুতাটা, এটা বানাইতে পারে। এখন এইটা তো প্রয়োজনীয়তা নাই। আমি একটা বেসরকারি পাটকল কোম্পানির সুতা দেখতে গিয়েছি, উনি আমাকে পাট থেকে উৎপন্ন 63 রকমের ফাইবার দেখিয়েছেন, 63 টাইপস অফ ফাইবার। এখন আপনি যদি এই পাটকলের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং সেখানে ইনোভেশন না আনেন, 53 বছর পরে পাটকল আবেদনহীন হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো আমি বলেছি যে বাংলাদেশের আমাদের মার্কেট এক্সপিরিয়েন্স আছে। আমাদের ব্যবসায়ীরা ইউরোপের অভিজাত পাড়ায় তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করে, আমি বলবো যে আমরা হোম প্ল্যান্ট ব্যবহার করি। আমার ঘরের মধ্যে প্রায় কয়েকশো রকমের গাছ, মানে কয়েকশো গাছ আছে টবের মধ্যে। তো ওই টবের বাইরে যে একটা টবটা একটা পাটের ইয়ের মধ্যে রাখা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমার ওই ধরেন যে ওয়াশিং এর জন্য যে বক্সটা রাখি, সেটা কলার ফাইবার দিয়ে তৈরি, আমার বন্ধুর তৈরি করা। হ্যাঁ, তো এই এক একটা প্রোডাক্টের দাম 50 ইউরো 60 ইউরো এরকম। হ্যাঁ, খুবই লাক্সারিয়াস জিনিস। তারপরে যে লাইট গুলো আছে, লাইট গুলোর চারপাশে এমন ভাবে ঢেকে দেওয়া যে সেখানে একটা গ্রিন মানে লিভিং এর কনসেপ্ট ডেভেলপ করা আছে আর কি। হ্যাঁ, তারপরে যে রাগ গুলো আছে, এটা তো সম্পূর্ণ প্লাস্টিক, হ্যাঁ, বা পলিফাইবার। তো এগুলো রিপ্লেস হচ্ছে যে এই ধরনের গোবলা পাতা, কলার পাতা, পাটটা ইত্যাদি দিয়ে। ঠিক আছে, তো এখন আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিটি যদি আনতে পারি সরকারি, তখন ইয়ে হবে। যদি আমরা সরকারি পাটকলে প্রোডাক্ট ডাইভার্সিটি আনতে না পারি, তাহলে আমার মনে হয় এটা বিজনেস কেস সমর্থন করে না। আমি যে কোনো ধরনের কর্মচারীর বিপক্ষে। আমার কথা হচ্ছে যে যেখানে যে আছে তাকে আপনি শ্রম দক্ষতা রূপান্তরের একটা প্রক্রিয়ায় নেন, যাতে করে সে নতুন পণ্য উৎপাদন করতে পারে। আমার মনে হয় এই দাবিগুলো ওঠানো উচিত। এটা পিছনে যান। আমাদের বাংলাদেশের যে ফরেন কারেন্সিটা আসে, ওইটাতে আমরা প্রধানত দুই ভাবে পাই। একটা হচ্ছে বৈদেশিক আয়, তারপর হচ্ছে আমাদের R&D সেক্টর যেটা। তো এখন R&D সেক্টরে যে বিষয়গুলো আছে, R&D সেক্টরের ইম্পোর্ট এক্সপোর্টের সাথে এনবিআর যুক্ত। তো বিগত বছরগুলোতে দেখা গেছে যে এনবিআর R&D সেক্টরটাকে কিছুটা মানে কর্তৃত্ব করতে চাইছে। তারা IRC থেকে অনেক রকমের ঝামেলা করছে, টাকা দাও, এই দাও, সে দাও। তো এখন R&D সেক্টরে যে সুতাগুলো আসে, যে এগুলো আসে, আমি এখানে দুইটা স্পেসিফিক প্রশ্ন করবো। তো এইটা পাটকল দিয়ে ইয়া করা যায় কিনা, রূপান্তরিত করা যায়? আচ্ছা, না, দুটো ভিন্ন প্রোডাক্ট লাইন। জি, আর হচ্ছে R&D সেক্টরের এখন আমরা শক্তিশালীকরণের ক্ষেত্রে আমাদের R&D সেক্টর বা অন্য কোনো সেক্টরের জন্য আমাদের এনবিআর কে রিফর্ম করা দরকার। এনবিআর এর অনেকগুলো নীতি আছে, অনেকগুলো আইন আছে, যেগুলো আসলে আমাদের
মানে দেশীয় শিল্প বা বা সাংস্কৃতিক শিল্পের ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি করে। এই ক্ষেত্রে এনবিআর কে আবার নতুন করে ঢেলে সাজাতে আপনার মতামত গুলো এগুলো জানতে চাচ্ছি। আর আমাদের যে বিপ্লবটা হইলো, বিপ্লব পরবর্তী যে সময়টা দেখা গেছে যে স্বৈরাচার যারা, তো যে স্বৈরাচারী সরকার ভেঙে গেছে, তো তাদের কিছু দোষর এখনো সরকারের টপ পজিশনে আছে। তো তাদেরকে আসলে কিভাবে, মানে আমি বলতে চাচ্ছি না তাদেরকে পদত্যাগ করাতে হবে, কিন্তু তাদেরকে আবার নতুন করে নতুন যে চিন্তা, আমরা যে চিন্তায় বিপ্লব সংগঠিত করেছি, তো সেই ক্ষেত্রে তাদেরকে আবার নতুন ভাবে দেশ সংস্কারের কাজে কিভাবে লাগানো যায় আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আমি এনবিআর এর বিষয়টা নিচ্ছি আর কি। হ্যাঁ, তো ধরেন এনবিআর এর সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এনবিআর এর সমস্যা, প্রথম সমস্যাটা হচ্ছে তার আয়কর কালেকশনের যে মেকানিজমটা সেটা মোটামুটি অটোমেটেড বলে আমি জানি, যতটুকু জানি। হ্যাঁ, এখানে এনবিআর এর কেউ থাকলে জানাবেন। আর কিন্তু ভ্যাট কালেকশনের যে বিষয়টা বা শুল্ক কালেকশনের যে বিষয়টা, এটা প্রায় ম্যানুয়াল এবং এখানে দুর্নীতি সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, তো এখানে আমাদের যেহেতু রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয় এবং আমাদের ব্যবসায়ীরা সংসদে হচ্ছে প্রায় 70% হলো ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের রাজনীতিতে যাওয়ার মূল কারণ হচ্ছে ভ্যাট ফাঁকি দেওয়া, শুল্ক ফাঁকি দেওয়া, ঠিক আছে, কোম্পানির লভ্যাংশ ফাঁকি দেওয়া, ঠিক আছে, এগুলো অডিটিং চুরি করা। এখন এনবিআর এর যে সমস্যাটা হচ্ছে যে এনবিআর ভালো ব্যবসায়ীর মাথায় চেপে কাঁঠাল খায়, আর যারা খারাপ ব্যবসায়ী তাদেরকে মাথায় তেল দেয়, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে রিস্ট্রাকচার করবো? আমি বলতে চাই যে আপনি যদি ধরেন একটা গার্মেন্টস কোম্পানি, সে কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করে, তার সাইকেলের কি পরিমাণ ক্যাপাসিটি, আমি কি অডিটর দিয়ে এটা ক্যাপাসিটিটা কোয়ান্টিফাই করতে পারি না? 5% এরর মার্জিন হবে। আমি একটা ফ্যাক্টরি যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে দিয়ে যদি আমি ভিজিট করি, আমি জানবো না যে এই কিলো কি পরিমাণ। যেমন এখানে একজন ব্যবসায়ী আছে, হ্যাঁ, উনি জেনারেটর বিক্রি করে, তো এখন তার কোম্পানি অডিট করলে আমি বুঝতে পারবো না যে এই ভদ্রলোকের যে এমপ্লয়ি আছে, এই ভদ্রলোকের যে টেকনিক্যাল ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি দিয়ে উনি বছরে কতগুলো জেনারেটর ওভারহল করতে পারে, ইনস্টলেশন এন্ড সার্ভিসে আনতে পারে, তাই না? এটা আমার অডিটে যদি 8 আসে, এটা তো 20 হবে না, বাস্তবে 20 হবে না, 8 এর থেকে 9 বা 10 হবে। তো এখন যে কোনো গার্মেন্টস কোম্পানি না, যে কোনো শিল্প পণ্যের আপনি যদি ইনভেন্টরি অডিট করেন, আপনি যদি তার অপারেশন সাইকেলটাকে, তার কি কোম্পানি ক্যাপাসিটিকে অডিট করেন, তাহলে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন যে আসলে সে ফাইন্যান্সিয়ালি কোন রেঞ্জে অপারেট করতে পারে। সেখান থেকে আপনি কিন্তু কিছু বিগ ডেটা ব্যবহার করে, হ্যাঁ, আপনি কিন্তু এগুলো কোয়ান্টিফাই করবেন। আমি একটা এক্সাম্পল দিই, হলো আপনার চট্টগ্রাম বন্দরে ধরুন আপনি একটা গাড়ি কিনছেন $40,000, এখন আপনি পেপার ওয়ার্কে দেখিয়েছেন কত, $4,000। তো পেপার ওয়ার্ক গুলো 2 স্টেজে হয়। একটা স্টেজে হচ্ছে যে আপনি ওখানকার যে দেশে আছেন, সেই দেশে কিনেছেন, সেই দেশের আয়করকে আপনি রাইট তথ্য দিয়েছেন। কিন্তু যখন আপনি ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং বা এভিয়েশন কোম্পানিকে, পরিবহন কোম্পানিকে দিচ্ছেন, তখন আপনি একটা ডুপ্লিকেট সেট অফ পেপার তৈরি করেছেন, যেখানে আপনি 40,000 থেকে 4,000 বানিয়েছেন, ঠিক আছে। এখন আসলে এটা পোর্টে আসলো, পোর্টে আসার পর বাংলাদেশ পোর্ট দেখলো যে 4,000 টাকার বিপরীতে 10% শুল্ক আপনি নিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, হ্যাঁ। কিন্তু এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে রাষ্ট্রের রেভিনিউ লিকেজ হলো। এই কাজটা বাংলাদেশের এমন কোনো ব্যবসায়ী নাই যারা করে না। কিন্তু এখন দেখেন আপনার কাছে কি আছে, আপনার কাছে প্রোডাক্টের HS কোড আছে, ওর সার্টিফিকেট অফ অরিজিন আছে, গাড়িটার মডেল আছে। আপনি এই 3টা ডেটা যদি ম্যাপিং করেন, আপনি ইন্টারনেট থেকে সোর্সিং করতে পারেন না যে এই গাড়িটার আনুমানিক প্রাইসিং কত হবে, আপনি ইজিলি ওটা ব্লক করে দিতে পারেন। আপনি করছেন না, কারণ হচ্ছে আপনি দুর্নীতি দমনে প্রযুক্তির সাশ্রয়ী ব্যবহার করছেন না, ঠিক আছে। বাংলাদেশের যে অপরাধগুলো হয়, এই অপরাধগুলো ইজিলি সলভেবল। রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক দুর্বৃত্তায়ন এর কারণে এগুলো সলভ করা যাচ্ছে না। আর কোনো প্রশ্ন আছে? আমার একটা এই প্রশ্নের সাথে অ্যাডিশনাল প্রশ্ন হচ্ছে, তো এখন আপনি যখন বলেন যে অডিট করবে, তো আমি ধরেন একটা অডিটে গেলাম, তো আমি অডিটর হিসেবে গেলাম, তো আমি যখন দেখলাম যে অডিট করতেছি, অডিটে কিছু ভুল তথ্য পাইলাম, কিন্তু ব্যবসায়ী দেখা গেল যে আমাকে কিছু ব্রাইব বলেন, যেটা বলেন যে ইয়া করলেন না, এই সিস্টেম তো আমরা জানি। তো আপনি কি করবেন? আপনার কাজ শার্টের কলার বানানো, আপনি পুরো শার্টটা বানাবেন না, ঠিক আছে। পলিসি ম্যাপিং এটা খুব গুরুত্বপূর্ণ। ওনার কাজ অডিট করা, উনি কি করবে? অডিটের কিছু মেজারমেন্ট থাকবে, ওখানে ছবি থাকবে, ভিডিও থাকবে, কিছু ডেটা থাকবে। আপনার কাজ হচ্ছে এই ডেটাটা শুধুমাত্র সিস্টেমে আপলোড করে দিবেন, এর বাইরে আপনার কোনো কাজ নাই।
এবার একটা তৃতীয় কোম্পানি থাকবে যে এই ডেটাগুলো প্রসেস করবে, ঠিক আছে? তৃতীয় কোম্পানি, আপনি জানবেন না সেই তৃতীয় কোম্পানিটা কে। আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন ছিল যে বর্তমান যে বেতন কাঠামো আছে সরকারি চাকরিতে, আর সেটা রিফর্ম করে কি কোনোভাবে দুর্নীতি কমানো যাবে কি না? বেতন বাড়িয়ে কখনো দুর্নীতি কমানো যায় না। যে চোর সে তাকে কোটি টাকা বেতন দিলেও সে চুরি করবে। সুতরাং আপনাকে সিস্টেমটাকে এমন ভাবে ট্রান্সফর্ম করতে হবে যাতে সে চুরি করার সুযোগই না পায়। ওই যে আপনি ধরেন রাস্তায়, আমি এক্সাম্পল দিলাম না, যে পুলিশ আপনাকে মামলা দিতে পারবে না, আপনার মামলাটা ক্যামেরার মাধ্যমে অটো জেনারেটেড হয়ে যাবে, ঠিক আছে? আপনি পুলিশকে রাস্তায় গাড়ি ধরার যে বিধান, এটাইও আপনি সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিবেন, যে পুলিশ রাস্তায় কোনো গাড়ি ধরতে পারবে না। হ্যাঁ, আপনার কাগজ চেক হবে কি? কাগজ চেক হওয়ার জন্য প্রতিটা উপজেলায় বিআরটি এর অফিস থাকবে এবং সেখানে আপনি আউটসোর্স করে দিবেন। সেখানে একটা ফিটনেস গ্যারেজ থাকবে, যে গ্যারেজে আপনাকে বছরে একবার গাড়ি নিতে হবে। সেখানে আপনি 8টা বা 10টা কেপিআই ঠিক করে দিবেন। এই জিনিসগুলো যদি সমস্যা থাকে, টায়ারের পুরুত্ব যদি না থাকে, আপনার যদি এক্সেলেন্সের সমস্যা থাকে, আপনার যদি ব্রেক শুধু সমস্যা থাকে, সেগুলো ফিক্স করলে আপনি এমওটি পাবেন। হ্যাঁ, সেই এমওটি সিস্টেমে আপলোড করে দিবে। এখানে বিআরটি এর কোনো ভূমিকা নেই। আপনি সব কাজ আগারগাঁওয়ে নিয়ে যাচ্ছেন, সেজন্য সে আপনার কাছ থেকে ঘুষ কাটছে। সিস্টেমটাতে ভুল, ঠিক আছে? তারপরে প্রশ্ন। জি, আমি গাড়ি সংক্ষিপ্ত করে প্রশ্ন করলে ভালো হয়। আজকে যেহেতু জুমার নামাজ আছে, আমরা একটার মধ্যে শেষ করতে চাই। আমাদের যে এখন বিদ্যমান সংবিধান, এই সংবিধানকে এমন একটা স্ট্রাকচার নিয়ে যাওয়া যায় নির্বাচন ব্যবস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে, যেখানে যে সরকারি আসল ভবিষ্যতে তাদের নিজস্ব স্বার্থের জন্য এটাকে যেন কোনোভাবে ক্রিমিনালাইজ করতে না হয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সরকারি ব্যবস্থায় যে দুটো বড় বিভাগ, একটা প্রশাসন, তাদের যে হচ্ছে তাদের সবচেয়ে বড় ভয় থাকে তাদের এসিআর নষ্ট হয়ে যাবে, তাদের হবে সেই হবে বাজেট হবে। তো এই বিষয়গুলোকে আমরা থার্ড পার্টি কোনো একটা প্রতিষ্ঠানকে দিতে পারছি না। আমার একটা প্রপোজিশন হচ্ছে ধরেন জুডিশিয়ারিকে আমরা এটা দিতে পারি দায়িত্বটা, যে তারা হচ্ছে যে তাদের হচ্ছে তাদের এসিআর কে তারা দেখবে। এখন আবার জুডিশিয়ারি ইটসেলফ আবার করা এটা একটা বিষয়, এবং এটা একটা বিষয়। এবং আমাদের যে সংবিধানের প্রথম প্রস্তাব হচ্ছে বাংলাদেশের সংবিধান কাঠামোগতভাবে স্বৈরাচার উৎপাদন করে, কারণ প্রাইম মিনিস্টারকে প্রজাতন্ত্রের সব ক্ষমতা এক একভাবে দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি সংবিধান পড়েন, একেবারে সবকিছু আইন লেখা হবে তিনি যেভাবে চান, মানে প্রাইম মিনিস্টার যেভাবে চান, ঠিক আছে? আপনারা যারা সংবিধান পড়ছেন তারা দেখবেন কমা দিয়ে এগুলো, এই কমা দিয়ে সব শব্দ তুলে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের একজন দুর্বল প্রাইম মিনিস্টার দরকার, একটা দুর্বল প্রধানমন্ত্রী কার্যালয় দরকার, এবং সবল প্রতিষ্ঠান দরকার। নির্বাচন কমিশনার নিয়োগ করবে, নির্বাচন কমিশনার সোসাইটির স্টেক হোল্ডারদের সাথে। প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ করবে না। সুস্পষ্টভাবে আপনাদেরকে এই দাবিগুলো তুলতে হবে, এটা বোঝাপড়া দরকার যে নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নিয়োগ করবে না। নির্বাচন কমিশনের নিয়োগ একটা আইন, একটা সংসদে পাস হবে, একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে বিতর্কের মাধ্যমে সেটা সেখানে যাবে, সেখানে আইন পাস হবে। ওই আইন পাস হওয়ার পরে রাষ্ট্রীয় সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের উপরে রাষ্ট্রপতির কোনো খবরদারি থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিজে কমিশনার ঠিক করবে, ঠিক করার পরে সেটা নিয়োগের যেই সম্মতিপত্র, এই সম্মতিপত্র রাষ্ট্রকে পাঠাবে না, রাষ্ট্রপতিকে পাঠাবে না, তারাই নিয়োগ দিবে। রাষ্ট্রপতিকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এইরকম একটা লেটার পাঠাবে, যে এই প্রসেসের মধ্য দিয়ে আমি এই যোগ্যতার ভিত্তি দিয়ে এই কেপিআই গুলো মিট করে আমি নির্বাচন কমিশন নিয়োগ করেছি, এবং দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার অফিস থেকে যেটা করতে পারে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি বা অন্যান্য অফিস থেকে, যেহেতু রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের কর্মকর্তা, এই প্রসেসটাকে ইভালুয়েট করতে পারে যে এই প্রসেসটা ঠিক আছে কি নাই। আপনি যদি রাষ্ট্রপতিকে, দলীয় রাষ্ট্রপতি, তাকে যদি নিয়োগের সব ক্ষমতা দিয়ে দেন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার দলীয় করবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি নিয়োগ করবে। আমরা চাই ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং এলামনিরা মিলে ঠিক করবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিবে না। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সব জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেটা নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। কার সাথে? অর্থনীতিবিদ, মিডিয়া কর্মী, হ্যাঁ, বাংলাদেশের সিভিল সোসাইটি, আমাদের ছাত্ররা, সবার সাথে গণ কমিশন করে করবে। এই প্রসেসটা ঠিক আছে কিনা সেটা রাষ্ট্রপতি নজরদারি করবে, ঠিক আছে? পিছন থেকে আমি একটা প্রশ্ন, ইব্রাহিম নীরবের একটা প্রশ্ন নিতে চাই, প্লিজ। আমার প্রশ্ন চারটা।
এটা হচ্ছে 2024 সালে গুগলে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বেকারত্বের সংখ্যা প্রায় 10 লাখের কাছাকাছি। তো এই বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত বেকারদের অর্থনৈতিক স্বাবলম্বী করবার অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কট্টর লিবারেলরা পোশাকের ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় দেয়, কিন্তু ইসলাম বা ধার্মিক মাইন্ডের লোকেরা সেই ক্ষেত্রে ছাড় দেয় না। তো ড্রেস কোডকে ইন্ডিভিজুয়াল চয়েস থেকে কালেকটিভ ফোর্সফুল পুলিশ বানানোর এই মানসিক আভ্যন্তরীণ কারণ কি মনে করেন, এবং এর পজিটিভটা কি হতে পারে? আর থার্ড কোশ্চেনটা হচ্ছে, বেশিরভাগই আশঙ্কা বাংলাদেশের নিকট ভবিষ্যতে উগ্রপন্থীদের দাপট শুরু হবে। ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জঙ্গিবাদ কতগুলো ফিজিবল বা হচ্ছে আদৌ ফিজিবল আইডিয়া কিনা, বা এই মতামত কি হতে পারে? আর ফোর্থ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কি কি করতে পারি? আর নানাবিধ কারণে, নানাবিধ সমস্যার কারণে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটা তার প্রেক্ষাপট হারিয়েছে, এটা দ্রুত সংস্কার করে। ওকে, ধন্যবাদ। প্রথম আর 4 নম্বর প্রশ্নটা মোটামুটি কর্মসংস্থান রিলেটেড। আমি বিকালে একটা পাবলিক লেকচার দিব কর্মসংস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা যারা শুনতে চান সেখানে আপনাদেরকে স্বাগতম জানাই। জঙ্গিবাদ নিয়ে যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরে আমি দেই। একটা সোসাইটির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ম্যাক্রো, আমরা যদি ইকোনমিক দিক থেকে দেখি, ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমি। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে আমাদের যে কোম্পানিগুলো আছে আমি দেখি না যে সেখানে ইসলামিস্টদের অ্যাক্সেস খুব বেশি। যা ছিল আওয়ামী লীগ সরকার নিয়ে নিয়েছে, ঠিক আছে। ইসলামী ব্যাংক সহ অন্যান্য কিছু সামান্য কিছু আছে। টোটাল ম্যাক্রো ইকোনমির শতাংশ হারে কেউ প্রমাণ করে দিতে পারবে না যে 1% বেশি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইসলামিস্টদের হাতে আছে। এবার মাইক্রো ইকোনমি গ্রামীণ অর্থনীতি যদি দেখি, সেখানে 74% অর্থনীতি নিয়ন্ত্রণ করে আমাদের মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো। আমি ডেফিনেটলি মনে করি যেই দেশের ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমিতে একটা রাজনৈতিক উইং এর অ্যাক্সেস নাই, সেই দেশে ওই রাজনৈতিক দলগুলো কখনোই সরকার পরিচালনা করতে পারবে না। এটা বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটিতে যে রিপ্রেশন গুলো, যে ট্রেন্ড গুলো, আমাদের ভয় হচ্ছে যে আমরা ইসলামিক জঙ্গিরা ক্ষমতা। আমার প্রথম হচ্ছে এগুলো পলিটিক্যাল মিথ্যার উপরে দাঁড় করানো, যেগুলোর কোনো ইকোনমিক ফিজিবিলিটি নেই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখন আমরা যে ট্রেন্ড দেখছি, এই ট্রেন্ডটাকে আমরা কি অস্বীকার করব? না, আমরা অস্বীকার করব না। যেহেতু 15 বছর ধরে এই শ্রেণীর মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না সোসাইটিতে, যেহেতু তাদের রাজনৈতিক অধিকার এবং রাজনৈতিক চর্চা করার অধিকার ছিল না তাদের, ফলে তারা ডমিনেন্টলি ভায়োলেন্ট ফোর্স হিসাবে আবির্ভূত হতে পারে। সেটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কামনা করি, এবং একই সাথে সেটা এমন ভাবে নজরদারি করা হোক যাতে আবারও মানবাধিকার লঙ্ঘন না হয়, ঠিক আছে। আর কর্মসংস্থান নিয়ে আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এটা নিয়ে আমার বইতে খুব সুন্দরভাবে বলা আছে। আমি বলেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলোর সমবাজার চাহিদা নাই, সেই বিষয়গুলো হাজার হাজার কলেজে না পড়িয়ে, কোনো বিষয় অপরজনীয় না, তবে সেই বিষয়গুলো হাজার হাজার কলেজে না পড়িয়ে একটা বিভাগীয় কলেজে কনসেন্ট্রেট করা হোক। হ্যাঁ, যেমন ধরুন লাইব্রেরি ম্যানেজমেন্ট, সিম্পল। তো এটা সব কলেজে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ইসলামিক স্টাডিজ সব কলেজে থাকার কোনো প্রয়োজন নেই। ইসলামিক স্টাডিজটা দরকার আছে। যারা ফিলোসফার, যারা দার্শনিক হবেন, যারা সমাজতত্ত্ব নিয়ে কাজ করেন, তারা ইসলামিক স্টাডিজ পড়বেন। কিন্তু যে ছেলেটা ব্যাংকে টাকা গুনবে, তার তো এটা দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে অফ থিঙ্কিং, যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের, সেখানে কয়েক লক্ষ শিক্ষার্থী আছে ইনফ্যাক্ট, তো তাদের যে বিষয়গুলোর সমবাজার চাহিদা নাই সেগুলোকে আপনি কনসেন্ট্রেট করবেন, এবং সেখানে সমবাজার চাহিদা আছে এইরকম বিষয় আপনি খুলবেন। এটা হচ্ছে একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট পড়েন, ইসলামিক স্টাডিজ পড়েন, রাষ্ট্রবিজ্ঞান পড়েন, ইংরেজি সাহিত্য পড়েন, বাংলা সাহিত্য পড়েন, উর্দু, পালি যাই পড়েন, আপনাকে যদি কম্পিউটার লিটারেসি এবং দক্ষতার জন্য, সমবাদের দক্ষতার জন্য কিছু কোর্স কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে দেওয়া হয়, এবং আপনাকে যদি, আমাদের ছাত্রদেরকে যদি 1 বছরের ইন্টার্নশিপ দিয়ে দেওয়া হয় ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হিসাবে, তখন এই ছেলেগুলো যে সাবজেক্টেই পড়াশোনা হোক না, সমবাজার যাওয়ার আগে সে সমবাজারের জন্য তৈরি হয়ে যাবে। এই মডেলগুলো করতে হবে। আমি দাবি করি যে ডাক্তারদের যেরকম ইন্টার্নশিপ দেওয়া হয়, বাংলাদেশের সব সাবজেক্টে, সব বিভাগে, সব জায়গায় এরকম ইন্টার্নশিপের ব্যবস্থা করা হোক। এতে ব্যক্তি, ছাত্র সমবাজারে যাওয়ার আগে দক্ষ হয়ে আসবে। ভাইয়া, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওখানে।
মাইক দিবা। কোশ্চেনটা হচ্ছে যে গণতন্ত্র এবং উন্নয়ন এই দুটাকে আমরা বিগত সরকার আমলে দেখছি যে কোনো সমন্বয় ছিল না আমাদের মধ্যে। এখন দুইটা কিভাবে সমন্বয় করা হচ্ছে, যেহেতু এটার একটা সমন্বয়ের উদাহরণ দিই, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে মগবাজার যে ফ্লাইওভারটা কিন্তু দুর্ঘটনায় ছেলেটা মারা গেছে, সেখানে আমরা কোম্পানি থেকে সামান্য কিছু হয়তো ওই ছেলেটাকে প্রোভাইড করা হয়েছে, কিন্তু ওইখানে ওইটার এখনো সম্ভবত মামলা চলবে। কিন্তু এরকম আবার ইন্টেলেকচুয়াল ভাবে যে একটা রাইটারের বই নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, এটাও তো গণতন্ত্রে হয় না। তো এইটাই বলেছে গণতন্ত্র যে সমন্বয় ছিল গণতন্ত্র উন্নয়নের ক্ষেত্রে, এইটাকে এখন কিভাবে সমন্বয় করতে হবে? আচ্ছা, রাইটারের কথা বলছেন, মাহবুব ভাই এখানে আছে। আমার মনে হয় উন্নত বিশ্বে হলে আজকে যদি আমরা আদালতে মামলা করি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে, আমরা $1 মিলিয়ন পেতাম। ট্রুলি আমাদের সমাজে আমাদের প্রকাশকের যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে, আমাদের যে সম্মানের ক্ষতি হয়েছে, আমাদের পরিবার যে উৎকণ্ঠার মধ্য দিয়ে গেছে, এসব কারণে আমাদের পরিবারের সদস্যরা বুঝেছে রাষ্ট্র তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সুতরাং তোমাকে মেরে ফেলবে, তোমার ভয় আছে, তোমার জানের নিরাপত্তা আছে। হ্যাঁ, এইসব বিষয় যদি আজকে ইউরোপীয় কোনো কোর্টে তোলা হতো, তাহলে যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে $1 মিলিয়ন জরিমানা হতো, বিলিভ মি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এখন আমরা কার বিরুদ্ধে মামলা করব? যারা স্বৈরাচার তারা তো পালিয়েছে। হ্যাঁ, তবে একটা মামলা মনে হয় এরকম হওয়া উচিত যে 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 বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান হিসাবে লেখকদের মতামত, বাংলা একাডেমি কিভাবে লেখকদের মতামতকে সম্মান করবে তার রেফারেন্সের জন্য ওই মাজহার হোসেন মামলার মতো একটা রেফারেন্স মামলা তৈরি করা দরকার, যেখানে আদালত প্রকাশনা সংস্থা, বাংলা একাডেমি, হ্যাঁ, এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মিডিয়াগুলো কিভাবে লেখকের মত প্রকাশের স্বাধীনতাকে সাথে ডিল করবে, সংবাদ মাধ্যমের মত প্রকাশের এবং প্রকাশকের স্বাধীনতাকে ডিল করবে, সেটা যাতে একটা কাঠামো, একটা রূপরেখা দিয়ে দেয়, সেরকম একটা মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। আর উন্নয়নের সাথে গণতন্ত্রের যে, আমি তো বলছি এটা অসমন্বিত, এবং যেহেতু অসমন্বিত সেজন্যই হচ্ছে এটাকে অটেকসই উন্নয়ন বলছি আমি। এখন সমন্বয় তো অবশ্যই করা দরকার। মগবাজার ফ্লাইওভার থেকে যেটা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন কাজে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমাদের শ্রমিকরা, আমরা কাতারে যেরকম শ্রমিক মারা গেছে, সেখানে নিরাপত্তার প্রশ্ন থাকার পরেও মারা গেছে, উচ্চ তাপমাত্রার কারণে মারা যায়, সেগুলো সমস্যা আমাদের এখানে আছে। হ্যাঁ, আমাদের নির্মাণ শ্রমিকরা যেভাবে ভালনারেবল অবস্থায় কাজ করে, এটা কিন্তু ঠিক না। এখন তারা কিন্তু জিডিপি বাড়াচ্ছে, কিন্তু জিডিপির যে অংশটা আমার উন্নয়ন শ্রমিক বেতনের বা ভাতার যে অংশটা পাওয়ার কথা, সুরক্ষা ভাতা, সেটা কিন্তু পায় না। ফলে উন্নয়ন ঠিকই হচ্ছে, জিডিপিতে গ্রোথ হচ্ছে, কিন্তু বেনিফিট গুলো আমাদের সমাজে আসে না। আপনারা দেখবেন জিনিস সহগ নামে একটা বিষয় আছে, এটা যখন একের কাছাকাছি যায়, 0.49, এটা যদি সঠিকভাবে যদি কোয়ান্টিফাই করা হয়, আমার মনে হয় এটা 0.55 বা এই টাইপের হবে বাংলাদেশের জন্য। এটার মিনিং হচ্ছে যে যখন এটা শূন্য থাকে মানে আপনার সমাজে কোনো বৈষম্য নাই, যখন এটা 1 হয়ে যায় মানে পুরোপুরি বৈষম্য। আমাদের এটা 0.49 বা 0.51 এই পর্যায়ে আছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে উন্নয়নের সুফল অর্ধেক লোক পাচ্ছে, অর্ধেক লোক পাচ্ছে না। ঠিক আছে, সো আমরা লিটারালি বলতে পারি বাংলাদেশের অর্ধেক মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত, তারা তাদের জীবন মান খারাপ, বৈষম্যের শিকার। হ্যাঁ, বাকি অর্ধেকের বৈষম্যের শিকার হোক বা না হোক সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাকি অর্ধেক, এই নিচের অর্ধেকের ব্যাপারে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি। Thank you very much for your last question. যে আমাদের যে এক্সপ্রেস এটা টেকসই কিনা, নাম্বার 1। নাম্বার 2, অর্থাৎ রেল সেতু ইনিশিয়ালি কিন্তু প্ল্যান ছিল ইন্ডিয়ার কারণে করা আছে। 1 বছরে এই আমার কথা ছিল 40 কোটি টাকা, কিন্তু হয়তো অনেক 17 কোটি টাকা। আপনি যখন মেঘনা এবং বঙ্গিতে 17 গুণ বেশি, কিন্তু সেক্ষেত্রে যদি পদ্মা রেল সেতুতে কিন্তু অনেক 24 জোড়া ট্রেন চলাচল থাকে, সেতু 2 জোড়া, এটা টেকসই কি হবে? আচ্ছা, ঠিক আছে। তো পদ্মা সেতুর ক্ষেত্রে প্রথমে কি বলছেন ভাই? ঢাকা এক্সপ্রেস হয়ে এটা টেকসই উন্নয়ন না। ঠিক আছে, ঢাকার যে ঘনবসতি, এখানে আসলে সারফেস লেভেলে ট্রাম হওয়ার কথা ছিল, প্রতিটা অলিগলি থেকে ট্রাম হওয়ার কথা ছিল। ঠিক আছে, একেবারে কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার করেন যে আপনি ঢাকার ভিতরে এক এলাকা থেকে আরেক এলাকা যাবেন, সেখানে আপনার হাই স্পিড কমিউনিকেশন কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন ছিল সেখানে ট্রাম হবে, এখন কোনো প্রাইভেট গাড়ি হবে না, রিক্সা হবে না, ঠিক আছে, স্লো মুভিং ভেহিকল হবে না।
আপনি সেখানে যে এলাকায় ট্রাম হবে সেখানে গাড়ির যে বাৎসরিক শুল্ক সেখানে 4-5 গুণ করে এমন একটা স্টেজে নেবেন যে সেই গাড়ি যাতে না কিনে। আপনি এই আরবান এলাকায় তেলের দাম, পেট্রোলের দাম এবং অকটেনের দাম এত বাড়াবেন যাতে সে গাড়ি না কিনে। আপনার কথা ছিল আপনি 3টা কাজ করবেন। ঢাকার ভিতরে আপনি ট্রাম চালাবেন, ঢাকার পেরিফেরালে আপনি রিং রোডে ট্রেন চালাবেন, এটা আমাদের নোয়াখালী এক্সপ্রেসে চালাতে পারেন। এই যে বাংলাদেশ বিআরের যে বগি দিয়ে, এটার জন্য মেট্রো রেল দরকার। মেট্রো রেলের কনসেপ্টটা কি? মেট্রো রেলের কনসেপ্টটা হচ্ছে যে মানুষ ঘনবসতিপূর্ণ শহরে কাজ করতে আসবে, এটা কাজের শহর, কাজ করে দিন শেষে সাভার্বে গিয়ে তার নিজের বাড়িতে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যে ঢাকা থেকে মানুষ কাজ শেষে খুব কম সময়ের মধ্যে জয়দেবপুর যাবে, গাজীপুর যাবে, টঙ্গী যাবে, নারায়ণগঞ্জ যাবে, মুন্সিগঞ্জ যাবে, বুঝতে পেরেছেন? এই ধরনের, কিংবা কুমিল্লা যাবে, এই ধরনের শহর। অর্থাৎ এটা হচ্ছে একটা কাজের শহর কনসেন্ট্রেট। আমি বলছি এটা সাস্টেনেবল মডেল। অল্প সময়ে আপনি অনেক বেশি কিছু করছেন, যে কারণে আপনার জমির উপরে, বনের উপরে, জলাশয়ের উপরে চাপ কমাচ্ছেন। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো আমাদের এখানে। এখন আমরা কি করলাম? আমরা দেখেন আমাদের ঢাকায় কোনো রিং রোড নাই, ঢাকায় কোনো ট্রেন ব্যবস্থা নাই, কোনো ট্রাম নাই, আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল করলাম। ইটস ওকে, এটা এটা সাস্টেনেবল, বাট এটা একটা পর্যায়ে গিয়ে করতে হয়। কখন করবে? যখন আপনার ট্রামে কাজ হচ্ছে না, যখন আপনার আরবান কমিউনিকেশনে কাজ হচ্ছে না, রিং রোডে কাজ হচ্ছে না, হ্যাঁ, আপনার কোনো কিছুই যখন কাজ হয় না, তখন আপনি এইভাবে মেট্রো রেল করার কথা। কিন্তু আপনি সিঁড়িতে উঠার উপরে স্টেপ গুলো ঠিক না করে আপনি একেবারে উপরে চলে আসলেন। এখন আমরা তো উপযোগিতা পাচ্ছি প্রশ্ন, কিন্তু সেটা তো আমরা তো ঋণের বোঝাতেও আছি। হ্যাঁ, আপনার কি হতো যদি টঙ্গী থেকে প্রতি 20 মিনিট পর পর একটা ট্রেন নারায়ণগঞ্জ যেত? আমি গত বছর ট্রেনে ঢাকায় এসেছি, এখানে হাজার হাজার মানুষ আমার টিকিটটার জন্য এরকম হাত দিচ্ছে। হ্যাঁ, কারণ কি? কোনো ট্রেন নাই। এই জাস্ট বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুরে যাবে, আপনি এই যাতায়াতটাকে আপনি কেন অ্যাডজাস্ট করতে পারছেন না? ঠিক আছে, এগুলো হচ্ছে পরিকল্পনাগত অদূরদর্শতা। হ্যাঁ, এগুলো বাংলাদেশের অনেক সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করা যায়। একেবারে রকেট সায়েন্স না, এগুলো খুব সহজে সমাধান করা যায়। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। বলেন। ধন্যবাদ। আমার নাম নজরুল ইসলাম। আপনার বক্তব্যের প্রথম অংশে আপনি বলেছিলেন যে মেধাবীদের উদ্যোক্তা বা উৎপাদন পেশাতে যাওয়ার জন্য। কিন্তু আমরা নর্মালি জানি যে আমাদের দেশে মেধাবীরা চাকরির দিকে, বিশেষ করে সরকারি চাকরির দিকে দেখতে পান। যদি সরকারি চাকরি থেকে অবৈধ আয় বা সোজা কথা বললে যে ঘুষ, আমরা যদি কমিয়ে আনতে পারি, শূন্যতা না হলেও কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশের মেধাবীরা উৎপাদন পেশায় যাবে না বিদেশে মেধা পাচারের সম্ভাবনা, কোনটা বাড়বে বলে মনে হয়? আচ্ছা, আপনার প্রশ্নটা নেই, সেটা হচ্ছে যে আমি বিসিএস কে অপছন্দ করি। আমি কখনো সরকারি চাকরির কোনো আবেদন করিনি। আমি সরকারি চাকরি পছন্দ করি না, এবং এটা রেসিস্ট পজিশন না। আমি মনে করি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেসরকারি খাত সরকারি খাতের চেয়ে বেশি অ্যাট্রাকটিভ হওয়া উচিত। ঠিক আছে, সরকারি চাকরিতে যে সমবাজার, সেই সমবাজার মোট সমবাজারের মাত্র 3%। ঠিক আছে, কেউ যদি দাবি করে, প্রমাণ করে দেখাতে পারবে না যে 4%-এর বেশি, তাহলে যেই সমবাজারটা মাত্র 4%, সেটার প্রতি কেন আমাদের সবার আগ্রহ? নিশ্চয়ই সেখানে কিছু অন্যায়, সুযোগ সুবিধা, ক্ষমতা প্রয়োগ, হ্যাঁ, এবং অবৈধ আয়ের সংযোগ আছে। তো এই সংযোগগুলোকে আমাদেরকে ব্রেক করতে হবে ডেফিনেটলি। এখন বেসরকারি কোম্পানিকে আমি বলে দিতে পারি না যে তুমি বেতন বাড়াও। তাহলে কি করতে? আমি সরকারকে বলতে পারি তুমি বেতনের পাশাপাশি যে সুবিধাটা দিচ্ছ, যে গাড়ি দিচ্ছ, তেল দিচ্ছ, হ্যাঁ, যে অন্যায় সুবিধা দিচ্ছ, আমরা চাই এইসব সুবিধা মুক্ত করা হোক। ছাত্ররা যাতে এই বিষয়গুলো দাবি তোলে। আমি একজন সচিবের অফিসে গেলাম, তার বিশাল বড় এরকম একটা কম্পিউটার স্ক্রিন, কেন? তার তো কাজ করার কথা, সে টিভি দেখবে কেন? হ্যাঁ, তারপরে তার হচ্ছে একেবারে লোগো খোদাই করা, তার ডিপার্টমেন্টের লোগো খোদাই করা, বোন প্লেট, চায়না কাপ পিস, হ্যাঁ, এইসব সরকারি অফিসে এই আস্পর্ধা তাদেরকে কে দিয়েছে? দে আর পিপল সার্ভেন্ট। তারা প্রাইডো গাড়ি ইউজ করে, তারা ল্যান্ড ক্রুজার ইউজ করে, হ্যাঁ, তাদেরকে 70,000 টাকা দেওয়া হয় আপনার ইয়ের জন্য, তেলের জন্য। এসব সুবিধা বন্ধ করে সরকারি চাকরিকে আনঅ্যাট্রাকটিভ করতে হবে। তাদেরকে কমফোর্ট জোন থেকে বাইরে করে না আনলে তারা প্রোডাক্টিভ হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বেসরকারি খাতে আপনি যদি অ্যাক্সেস টু ফাইন্যান্স দেন, যেটা আমি প্রথমে বলেছিলাম, অ্যাক্সেস টু ফাইন্যান্স দেন, এবং আপনার আমাদের ব্যবসায়ীরা যদি বিজনেস প্ল্যান জমা দেওয়ার বিপরীতে ব্যাংক থেকে যদি ব্যাংক লোন পায়, নেদারল্যান্ডসে এটা আছে, চেম্বার অফ কমার্সের একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আপনি বিজনেস প্ল্যান জমা দেবেন, সেই বিজনেস প্ল্যানটা রিভিউ করে একটা র্যাঙ্কিং দিবে। ওই র্যাঙ্কিং এ যদি আপনি ভালো র্যাঙ্কিং পান, এটা নিয়ে যে কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে গেলে আপনি টাকা পাবেন, ব্যাংক ঋণ পাবেন। তো আপনি এই ব্যবস্থা করেন। এগুলো আপনাকে কিছুই আবিষ্কার করতে হবে না, আপনি জাস্ট চোখ কান খোলা রাখেন বাইরে কিভাবে ম্যানেজ করছেন। না, আমার অনুমানটা
যদি আমরা কমিয়ে আনতে পারি দুর্নীতি নতুন বাংলাদেশ, হ্যাঁ, তাহলে আমাদের মেধাবীর যদি না আমাদেরকে নতুন বাংলাদেশের কমিয়ে আনতে হবে, নাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আপনার ফোরকাস্টটা কি? মেধাবীর উৎপাদনে যাবে না বিদেশমুখী হবে? সেক্ষেত্রে কি হতে পারে? দুটাই হবে, দুটাই হবে। বিদেশমুখী কেন যাচ্ছে? সে চাকরি পাচ্ছে না, একটা ছেলে বিদেশে যেতে চায় না, তো কোনো বাবা মা তার সন্তানকে বিদেশে পাঠাতে চায়। এটা হলো সোশ্যাল ডাইনামিক্স এর কারণে সে পাঠাতে চায়। আমার মা কে চায় আমি বিদেশে থাকি? চায় না। আমার মা চায় আমি তার সাথে থাকি। এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট গুলো ব্রেক করে পরিবারগুলোর বন্ধন ছিন্ন করে আমরা যে বাইরে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমাদের এটা কেউ চায় না। সে যদি তার দেশে মানসম্পন্ন কাজ পায়, মানুষ বাইরে যাবে না। আর মেধা পাচারের বিষয়টা হচ্ছে, আপনি যদি বাইরে যায় এবং সেই সাথে যদি রিভার্স ব্রেন ড্রেনের একটা ব্যবস্থা করে দেন, অর্থাৎ আপনি চাকরির বয়সসীমা তুলে ফেলেন, বিশ্ববিদ্যালয়ে ঢাকা বাইরের দেশে মাস্টার পিএইচডি করা যে কোনো বয়সে যে কোনো শিক্ষককে এন্টারটেইন করেন, হ্যাঁ, সরকারি চাকরিতে যে কোনো বয়সে যে কোনো মেধাকে এন্টারটেইন করেন। এসব বয়সসীমা কেন? বয়সসীমা সম্পূর্ণ তুলে দিতে হবে, ঠিক আছে? এই চর্চাগুলো প্রতিষ্ঠা করবে, তখন কিছু ছেলে যাবে সেখানে উন্নত জ্ঞান আহরণ করবে এবং তার মধ্যে কিছু ছেলে আবার জ্ঞান নিয়ে ফিরে আসবে, তখন স্থানীয় জ্ঞানে তারা কন্ট্রিবিউট করবে। এটাই হওয়া উচিত। তখন আর মেধা পাচার বলে কিছু হবে না। ভারতে যেটা হয়, ঠিক আছে, তারা দেশে ফিরে আসতেছে, ভারতের উন্নয়নে কন্ট্রিবিউশন করছে। ছোট ছোট প্রশ্ন করেন, হ্যাঁ, আমরা সময় একেবারে শেষ, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। জি, আমার প্রশ্ন হচ্ছে তিস্তা প্রকল্প। এখন আমাদের তিস্তা প্রকল্পের কি হবে? আর যদি তিস্তা প্রকল্প আমাদের বাস্তবায়ন হয়েই যায়, তাহলে সেটা আমাদের ওই অঞ্চলের প্রাণ, প্রকৃতি, পরিবেশ জন্য ক্ষতিকর হবে নাকি ভালো হবে? খুব সুন্দর প্রশ্ন। আমি মনে হয় এই ধরনের একটা প্রশ্নের উত্তর দিয়েছি। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে জেআরসির মাধ্যমে তিস্তা যে পানি আসে না সেটা অ্যাড্রেস করতে হবে। তারপরে কিছু আন্তর্জাতিক প্রটোকল আছে যে তিস্তার কারণে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, বায়োডাইভার্সিটি প্রটোকল যেটা হবে, একটা রামসার একটা প্রটোকল আছে, সেই প্রটোকলে আপনি বলতে পারেন যে এখানে আমাদের ফসল এবং সম্পদের লাইভ স্টকের ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো তুলতে পারেন। হ্যাঁ, আন্তর্জাতিক জাতিসংঘের নদী কমিশন একটা আছে, হ্যাঁ, নদী আইন 1997, বাংলাদেশের কোনো সরকার সেটা সাইন করে নাই, ওই সাইন করাটা বাধ্য করেন। তো তাহলে হবে কি, প্রথমে আপনার মেজারমেন্ট করলেন, আপনি ক্ষয়ক্ষতি নিরূপণ করলেন, সেটা শুধু ফসলের না, প্রাণ, প্রকৃতি, পরিবেশ, হ্যাঁ, সবার। তারপরে আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে সেটা প্রতিকার চান। তারপরে ভারতকে জেআরসির মাধ্যমে আপনি জানান, ডিপ্লোম্যাটিক লড়াই করেন। এই স্টেজগুলো শেষ হলে তখন আসবে ভারত আসলে পানি দিবে কি দিবে না। যদি না দেয় তখন আপনার তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রশ্ন আসবে। আমি আবারও বলছি, সমতল ভূমিতে রিজার্ভার তৈরি করা এটা অনেক খরচ। তো আমরা চাইবো যে এটা অ্যাভয়েড করে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক সলিউশনে যাওয়া। যদি ডিপ্লোম্যাটিক সলিউশন সাকসেসফুল না হয় তখন আমরা ইন্টারন্যাশনাল সলিউশনে যাব। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা শুনছি। তো আলোচনার শুরুতে ছাত্রদের আন্দোলনটা কিন্তু এটা কৃষকের আন্দোলন, জি, এটা ছাত্র জনতার আন্দোলন। আই এম সরি ফর দ্যাট। এটা ডেফিনেটলি ছাত্র জনতার আন্দোলন। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের প্রতি আপনার পরামর্শ কি? এই যে বন্যা হচ্ছে বাংলাদেশে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংখ্যা বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিক্ষিত বেকারদের নিয়ে কথা হচ্ছে। অশিক্ষিত বাংলাদেশের অনেক আছে, এই অশিক্ষিত বেকারদের নিয়ে আপনার পরামর্শ কি রাষ্ট্রপতি? এবং সাম্প্রতিক সময় আরো একটি জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে অনেকগুলো কওমি মাদ্রাসা আছে, সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট বের হচ্ছে, এদের নিয়ে আপনার ভাবনা? ওকে, 3টা প্রশ্ন নিচ্ছি। প্রথম হচ্ছে শিক্ষিত অশিক্ষিত। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কেউ অশিক্ষিত না, এখানে শিক্ষিত এবং স্বশিক্ষিত আছে। ঠিক আছে, অশিক্ষিত কোনো মানুষ নেই। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের প্রতিভা আছে, আমাদেরকে এই প্রতিভাটা নার্চার করতে হবে, এই প্রতিভাটাকে পরিচর্যা করে উপরের দিকে উঠাতে হবে। বাংলাদেশের একাডেমিক স্ট্যাটিস্টিক্স মতে মানুষের শিক্ষার উচ্চতা তত বেশি, তার বেকারের সম্ভাবনা তত বেশি। এটা একেবারে প্রুভেন। ঠিক আছে, এসএসসি পাসরা 34% বেকার, আর মাস্টার্স পাসরা 44% বেকার। ঠিক আছে, আর ক্লাস 8 পাসটা মাত্র 12-13% বেকার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ওই যে তারা, আমরা তাদেরকে আসলে কোনো এটা কিন্তু রাষ্ট্রের অনুপস্থিতি বোঝায়। অর্থাৎ এই ছেলেটাকে কর্মসংস্থান দিতে রাষ্ট্র পারছে না, অপারগ, এবং সেটা নিয়ে ভাবছে না। এখন বেকারদের জন্য সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে আপনি বেকারত্বের ডেটাবেস করবেন, এবং এই ডেটাবেসের সাথে তার আয় ম্যাপ করবেন। যদি একটা মানুষের যাবতীয় জীবনের সাথে তার আয় ম্যাপ না করে, তাহলে তাকে কম্পেনসেশন দিতে হবে, মানে বেকার ভাতা দিতে হবে। এটা দাবি করলে সে বুঝবে যে আসলে সে কি করছে আর কি করছে না। আর কওমি মাদ্রাসার ক্ষেত্রে আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে, যে মাদ্রাসাগুলো অডিট হওয়া দরকার,
এই ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে মহিলা মাদ্রাসা, এই ভাড়া করে মাদ্রাসা, এটা আমি পছন্দ করি না। পছন্দ হচ্ছে আলেমদের মাধ্যমে একটা উচ্চতর কমিটি করা হোক, মাদ্রাসাগুলো অডিট করা হোক, যে মাদ্রাসাগুলো আপনারা একটা লিস্ট করেন, সেখানে কিছু সূচক, যেই সূচকের ভিত্তিতে যে মাদ্রাসাগুলো পাস করবে না সেগুলো বন্ধ করে দেওয়া হোক। ঠিক আছে, মাদ্রাসাগুলো কনসেন্ট্রেট করে এক জায়গায়, শুধু কোয়ালিটি মাদ্রাসা থাকবে, কোয়ান্টিটি থাকবে না। ইসলামিক স্টাডিজে কোয়ালিটির দরকার, কোয়ান্টিটির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মাদ্রাসাগুলো কোয়ালিটি, সেখানে আপনি টেকনিক্যাল লার্নিংটাকে ঢুকাই দেন, কারিগরি শিক্ষা ঢুকাই দেন, যাতে মাদ্রাসায়, আমি আগেই বলছি, যেই সাবজেক্টেই পড়ুক সেখানে যদি আমরা কর্মদক্ষতা যোগ করতে পারি, তাহলে এই মাদ্রাসার ছাত্ররা সে অ্যাসেট হয়ে উপরে উঠবে। মাদ্রাসার একটা সুবিধা হচ্ছে এরা যেহেতু আরবি জানে এবং ইসলামিক এথিক্স জানে, তারা মধ্যবর্তী থেকে ফিট করতে পারে। এখন সেখানে যদি আবার যদি কর্মসংস্থানের স্কিল না থাকে, তাহলে সেখানে তার একটা যে আয় করার কথা ছিল তার চেয়ে নিচু স্তরের একটা চাকরি করে সেখানে আয় কম হয়। ধন্যবাদ। ওই যে ওই ভাইয়ের কাছে, ওই আপুর কাছে যান, আর ওই আপু অনেকক্ষণ ধরে হাত তুলছে। প্রথমে আপনাকে আদর্শকে ধন্যবাদ, এরকম একটা আমার প্রশ্ন দুটো। এক হচ্ছে যে গত অর্থ বছরের যে বাজেট ছিল সেখানে কারো টাকা ভাড়া করার একটা সুযোগ দেওয়া ছিল 15% সুযোগে, যেখানে কিনা আমার প্রাইভেটে যিনি জব করেন তাকে 25% ট্যাক্স দিতে হয়। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সামনের গভর্নমেন্টের যে ব্ল্যাক মার্কেট যেটা, সেটার ব্যাপারে তাদের পলিসি কি হওয়া উচিত। আর দুই নম্বর কথা হচ্ছে যেটা একটু আমরা আগে বলছিলাম যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের মত বিনিময় অনেকাংশে যুদ্ধ করে রাখা হয়েছে। সরকারি কর্মচারী আইন যেটা আছে, আমি নিজে এটা বুঝতে পারি যে একটা গভর্নমেন্ট চেঞ্জ করলে আমার কাছে 10 টাকা আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে উনি যেটা হচ্ছে যে আমাদের এসিআর যে বিষয়টা আছে সেখানে আপনার রিভার্স মার্কিং যেটা অবশ্যই আমরা যেটা ক্লাসে পড়ি, আমাদের ক্লাস মডেল ওনার যে একটা লাইন যেটা থেকে আমরা আমাদের উপর যারা আছে তাদের মূল্যায়ন করা যায় কিনা, তাই জিনিসটা থার্ড পার্টি অডিটের মাধ্যমে এই জিনিসটা আসলে সচেতন করা সম্ভব। প্রথম বিষয়টা কি জন্য ছিল? ব্ল্যাক মানি আমার উত্তর শুনলে অনেকে অসন্তুষ্ট হয় আসলে। হ্যাঁ, আমি হতাশ করতে পারি। তো এটা বলি, একটা সোসাইটিতে যদি ব্ল্যাক মানির উৎপাদন থাকে তখন সেই ব্ল্যাক মানি হোয়াইট হওয়ার প্রসেসে থাকতে হয়। ঠিক আছে, কেন? টাকার ধর্ম হলো যেখানে প্রফিট সেখানে ফ্লো করবে। আপনি যদি ব্ল্যাক মানি উৎপাদন করেন এবং সেই ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ না দেন, তখন এই টাকাটা পাচার হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই বাংলাদেশে হয়েছে। আওয়ামী লীগের দুটো সমস্যা করেছে, একটা হচ্ছে ব্ল্যাক মানির উৎপাদনকে তারা বাধাগ্রস্ত করে নেয়, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেক সমালোচনার পরে 2টা অর্থ বছরে তারা কালো টাকা সাদাকরণের প্রকল্প থামিয়ে দিয়েছিল, যে কারণে পাচার বেড়ে গেছে। ঠিক আছে, এখন আপনি কি করতে চান? আপনি উৎস থেকে কালো টাকা সাদাকরণের যে কালো টাকা আয়ের যে পথ সেটা বন্ধ করতে হবে। সেটা করতে হবে যে রেন্টাল যে স্ট্রাকচার, রেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। এগুলো যদি না করেন তাহলে আপনার সমাজে কালো টাকা থেকেই যাবে। আর কালো টাকা থেকে গেলে কালো টাকা কিভাবে দেশের মধ্যে রাখতে হবে সেটার পলিসি করতে হবে। অর্থাৎ একটা ভুলকে কাভার করতে হলে আপনাকে অনেকগুলো ভুল পলিসি করতে হবে। হ্যাঁ, সো সোর্স থেকে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি যদি ভালো হয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি প্রশাসন মেরিটোক্রেটিক না। আরেকটা জিনিস হলো প্রশাসন হাইলি হায়ারার্কিক্যাল। আপনাদের আমলাতন্ত্র আমি সরকারি চাকরিজীবীদের স্ট্রাকচার দেখেছি, সাধারণত কতটা গ্রেড? হ্যাঁ, 20টা বেতন গ্রেড আমি দেখছি প্রায় 20টা অথবা 19টা। ঠিক আছে, কেন এত বৈষম্য কেন? নেদারল্যান্ডে আপনার যারা প্লাম্বার, যারা অফিসের পিয়ন, আর আমরা যারা অফিসের ম্যানেজমেন্ট পর্যায়ে আছি, হ্যাঁ, আমাদের বেতনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, আমার ম্যানেজার আর আমাদের সিটিওর আর আমার বেতনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ফ্ল্যাট অর্গানাইজেশন, 4-5টা মাত্র স্কেলে আছে, 4-5টা। এখন এগুলো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এসিআর এর কথাটা বলছেন, এগুলো আসলে বিকেন্দ্রীকরণ যদি কখনো করা হয়, যে আপনার ঢাকায় একটা সেন্ট্রাল অফিস থাকবে, সেই সেন্ট্রাল অফিস শুধু পলিসি মনিটরিং করবে, আপনার যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পুলিশ, আদালত, এগুলো যাবে আজকে স্থানীয় সরকারে, সেখানেই পারফরমেন্স ম্যানেজ হবে কেপিআই ভিত্তিতে। তখন যদি হয়, আর যদি এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে যদি ইভালুয়েট করতে পারি, তাহলে এই সমস্যাগুলো আসলে থাকে না। ঠিক আছে, কাজ করে না। হ্যাঁ, তো আমরা মনে হয় শেষের দিকে আর একটা অথবা 2টা প্রশ্ন নিচ্ছি, তারপরে শেষ করছি। আমিও অনেকক্ষণ ধরে যেহেতু কথা বলছি, আমার মনে হয়
আমরা দ্রুত শেষ করে দিই। হ্যাঁ, এখন নামাজের সময় হয়ে গেছে প্রায়। প্রশ্নটা আসলে অভিজ্ঞতা ছিল, এটা actually বলি যে ঢাকার ক্যারি ক্যাপাসিটি কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। আর বিভিন্ন নগর পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে একাধিক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটাও বিদ্যমান আছে, এবং একই সাথে আমাদের কিন্তু একবার মেট্রো গভর্নমেন্ট প্রডিউস করা হয়েছে সকল নগর পরিষেবা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে না দিয়ে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে দিই। তো এখান থেকে যে প্রশ্নটা আসে যে বসবাসযোগ্যতা নিশ্চিতকরণে ঢাকার বিস্তরণীকরণে বড় চ্যালেঞ্জটা আসলে কোন দিকে ছিল, রাজনৈতিক ছিল নাকি প্রাতিষ্ঠানিক? এখানে আরেকটা বিষয় ছিল যে ঢাকার যে কলকল, এখানে কিন্তু আমাদের স্বরাজের পতন হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল যে ঢাকা কিন্তু ডিসেন্ট্রালাইজ না, যদি ঢাকাকে শাটডাউন করে ফেলতে পারি কিন্তু সারা দেশকে শাটডাউন করে ফেলতে পারি। তো এই যে চ্যালেঞ্জটা রাজনৈতিক নাকি দুটোই। প্রথমত সবচেয়ে বেশি রাজনৈতিক। এই বইতে একটা আছে, একটা চ্যাপ্টার আছে ঢাকা বিকেন্দ্রীকরণ প্রশ্ন, ঢাকা রিডিজাইন কোয়েশ্চেন, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন যে আমি বলছি যে ঢাকাকে কিভাবে লিভেবল করা যায়। এই প্রপোজাল গুলো আমি এখানে নিয়ে এসেছি, যে লেকগুলোকে কানেক্ট করা, তারপর যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে জলাশয়, সেই জায়গাগুলোকে অ্যাকোয়ার করে জলাশয় তৈরি করা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হাউজিং মডেলটাকে এমন ভাবে করা যাতে আরবান রান অফ কমে আসে, ঠিক আছে? কারণ আরবান রান অফ যদি আপনি কমাতে না পারেন এবং রেইন ওয়াটার যদি হারভেস্ট করতে না পারেন, তাহলে আপনার ড্রেনটার উপর চাপ পড়বে, ঠিক আছে? 100% পানি যদি ড্রেনে চলে যায় তাহলে পুরো ড্রেন ব্যবস্থা দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আপনাকে এমন শহর করতে হবে যেখানে দুটো জিনিস এনশিওর করতে হবে, পাখি ঘাস খুঁটে পোকামাকড় খেতে পারে। যখন আপনার শহরে পাখি মাটিতে পোকামাকড় খেতে পারে তখন আপনি মনে করবেন যে দিস সিটি ইজ লিভেবল, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাড়ির যে ছাদ, সেই ছাদ এবং বাড়ির স্পেস অ্যালোকেশন এমন ভাবে করতে হবে যে সেই বাড়ির ছাদের একটা অংশ আপনি সোলার প্যানেল করলেন, একটা অংশ আপনি বনায়ন করলেন, একটা অংশ আপনি রেইন ওয়াটার হারভেস্টিং করলেন, ঠিক আছে? এইভাবে 3টা পদ্ধতি করলেন। তারপরে বাকি যে পানিটা গড়িয়ে যাবে, আমরা যেটাকে বলি আরবান রান অফ, সেই পানিটা কিভাবে আপনার বাড়ির একটা অংশে মাটিতে ফিল্ট্রেশন হবে সেটারও কিন্তু প্ল্যান করতে হবে। ঢাকা এই প্ল্যানটা একবারেই নাই। আপনার কি করে হয়, সব একেবারে পুরা ঘেরাও করে বাড়ি করা হয়, বাড়ির যে অংশ বাইরে থাকে সেখানেও আবার আপনার ড্রেন করা হয়। এখন আপনাদেরকে একটা এমন ব্যবস্থা করতে হবে যাতে ড্রেনগুলো সেখানে না করা হয় বা বাড়ি আরো ছোট করা হয়। ছোট করা হলে এইভাবে 2 কাঠা 3 কাঠা ভিত্তিক এই প্রকল্প প্লট দেওয়া এটা বন্ধ করতে হবে। রাজুককে এরকম প্লট দেওয়ার প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বন্ধ করে এরকম মানে তারা কি করে, তারা হচ্ছে ধনী তৈরি করে আর কি, মধ্যবিত্ত তৈরি করে আর কি। তো এটা না করে আমাদেরকে অন্য কনসেপ্টে যেতে হবে, কন্ডোমিনিয়াম বা অন্য টাইপের, যেখানে ল্যান্ড ম্যানেজমেন্টের একটা বিষয়, যে আপনি কমপ্লিট যে ভূমিটা, এই ভূমিটার 40% রাখবেন এমন ভাবে যেখানে বৃষ্টির পানি পড়লে পানিটা আপনার ফিল্ট্রেশন হয়। আমাদের তো ঢাকাকে বাঁচাতে হলে অবশ্যই ঢাকার পানির স্তরের গভীরতা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আর কি। হ্যাঁ, তারপরে ধরুন বর্জ্য ব্যবস্থাপনা আছে, এটা লো হ্যাঙ্গিং ফ্রুট। এখনই চাইলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা গুলো ইমপ্রুভ করা যায়। আপনার ঢাকার বাতাস খুবই দূষিত, আমরা চাইলেই কিন্তু এই আপনার রাস্তাগুলো ক্লিন করার জন্য ব্যবস্থা রাখি। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যে ডে লেবার গুলো নিয়োগ করে তাদের বেতন মাত্র 6 টাকা। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আজকে 10,000 ডে লেবার নিয়োগ করা কোনো বিষয়, এমপ্লয়মেন্ট হলো প্লাস নগর পরিষ্কার থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে নগর বনায়নের জন্য এখানে কোনো ইয়ে নাই, এখানে কোনো কর্মচারী কম। আমি আমাদের যে শহরে থাকি সেই শহরে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে যারা আপনার এই নগর বনায়ন করে, গার্ডেন নার্চার করে রাস্তার পাশে, কয়েক হাজার লোক আছে। ওগুলো পলিটিক্যাল প্রকল্প, ওগুলো দিয়ে আমাদের কোনো উন্নয়ন হয় নাই, এটা হবে না, ঠিক আছে? ওগুলো হচ্ছে মানুষকে ব্যস্ত রাখা পলিটিক্যাল প্রকল্প। তো আমরা মনে হয় এখানে শেষ করতে, ভাইয়ার প্রশ্নটা নিয়ে আমি শেষ করি। আমি শুক্র রহমান, জি, আমি 2022 আমার প্রতিষ্ঠান আছে মাহমুদ আলী ইসলামকে ঢাকা নতুন বাজার বাড়ি। আপনি জানেন হাজার হাজার এখন আবুল মাল আব্দুল মুহিত সম্ভব একটা কথা বলছিল যে আমি মানুষগুলো ব্যাংকে উনি ব্যবহার এই কারণে প্রতিবাদের আমি পড়তে ভালোবাসি, কথা কম বই পড়তে আপনার
কিন্তু আপনার থ্যাংক ইউ when I say that I didn't mean it, আমি যেটা বোঝাতে চাইছি যে যে আসলে একজন ধরেন আলেম, সে তার চাকরি হচ্ছে না, এখন সে যদি একটা মাদ্রাসা করে ফেলে তাহলে এটাতে সমস্যা আছে। আমি আমি নিজে একটা ভাড়া বাসে একটা মানুষ, জি ভাড়া বাসে, এখন আমার তো ওই অর্থনৈতিক হয় নাই, তো আমি প্ল্যান নিচ্ছি যে আগামী 10 বছরের মধ্যে আমি একটা স্কুল হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমার সমস্যা নাই, আমি নিজেও বিপক্ষে না, এটা তো সোশ্যাল ডাইনামিক্সে এই পর্যায়ে আসছে। এখন আমরা তো রিফর্মের কথা বলছি, আমরা বলছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে জন আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। ধরুন আমরা মাদ্রাসা বোর্ডের 7টা মনে হয় বোর্ড আছে, হ্যাঁ 7টা স্কুল অফ থটের বোর্ড আছে, তাদেরকে সবাইকে নিয়ে যদি আমরা একটা কমিটি করি, তারা 10টা চেকলিস্ট করবে যে একটা মাদ্রাসা করতে হলে এটা 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 তার আবাসন লাগবে, তার শিক্ষকের এই মান থাকতে হবে, তার এই কারিকুলামটা ফলো করতে হবে, হ্যাঁ তার আবাসনের একাডেমি, যদি এটাকে ফুলফিল করে তাহলে আমরা একটা মাদ্রাসার অনুমতি দিব, ঠিক আছে, ঠিক আছে। আমি এটা বুঝাতে চাইছি, শব্দ চয়নটা আই এম সরি ফর দ্যাট, আই ডিডন্ট মিন দ্যাট, ঠিক আছে। আপনি জানেন যে আমার বইতে আমি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিভাবে কারিগরিভাবে এনহান্স করা, এম্পাওয়ার করা যায় সেটা নিয়ে আসলে আমার একটা ধারণা যে সে হিন্দু হোক, সে পাহাড়ি হোক, সে সমতলে বাস করুক, সে মুসলিম হোক কিংবা যাই থাকুক, প্রতিটা সন্তানের সম্পদ ব্যবস্থাপনা আমাদের ওনারশিপ নিতে হবে। একটা কওমি মাদ্রাসার ছেলে, তার যে শিক্ষার চাহিদা, তার যে দক্ষতার চাহিদা, এটা ওনারশিপ আমাদের। এই ওনারশিপটা থেকে আমার বইতে একটা কথা আছে যে ধরুন বাংলাদেশের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যে ছেলেগুলো আছে, সেই ছেলেগুলোর জন্য আপনি 26,000 কোটি টাকা যদি বরাদ্দ করা হয় প্রাইমারি স্কুল এবং হাই স্কুল মিলে, কওমি মাদ্রাসার জন্য সরকারের বরাদ্দ কত? 0। কেউ এই কথাটা বলে? 14 লক্ষ শিক্ষার্থীর জন্য সরকারের বরাদ্দ মাত্র 0। এটা তো সোশ্যাল ইনভেস্টমেন্ট। এই যে পলিসিগত বিষয়গুলো, তো আমরা 14 লক্ষ শিক্ষার্থীকে ডিপ্রাইভ করছি না, এই দাবিগুলো তো উঠা উচিত, তাই না? তো যাই হোক, আমি ব্যাগে ছাড়ার মতো আই এম সরি ফর দ্যাট, আমি বোঝাতে চেয়েছি যে মানহীন শিক্ষা প্রতিষ্ঠান যাতে না ওঠে। ধন্যবাদ। পাহাড়ে একটা কনফ্লিক্ট এই প্রশ্নটা না নেই, পলিটিক্যাল প্রশ্ন, আমরা অন্য কোনো পরিসরে আলোচনা করবো। তো আমরা এখানেই শেষ করি, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।